বুঝতে পেরেছো? প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা অলরেডি গতদিন একটা ক্লাস করেছো। আজকে আমাদের কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস আজকে কেমিস্ট্রি প্রথম ক্লাস, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। তো তোমরা তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো, ঠিক আছে? আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে ফেলবো, তোমরা জয়েন করে ফেলো ক্লাসে। পানির বোতলে দিয়ে যাও, পানি শেষ। আচ্ছা, ক্লাসে আসলে আমাকে একটু প্রেজেন্ট লিখবা তোমরা, যে ভাইয়া হ্যাঁ প্রেজেন্ট, চলে আসছি ক্লাসে, যাতে আমি একটু বুঝতে পারি। ক্লাসে চলে আসলে একটু আমাকে জানাবা যে ভাই ক্লাসে চলে আসছি। মাহিন জয়েন করেছো, ফারিয়া, মৌসুমী, সুইটি, হাফিজ হ্যালো বলেছো, সুইটি বলেছো প্রেজেন্ট। যারা যারা চলে আসছো তারা একটু প্রেজেন্ট বলো আমাকে, এবার আমি প্রেজেন্ট চলে আসছি। যেহেতু আমরা ক্লাস করতেছি যদিও অনলাইনে, তা আমাদের কিছুটা অফলাইনের মধ্যে একটু রাখতে তো হবে, তাই না? তোমাদের সাথে যে ইন্টারাকশনের যে বিষয়টা, সেটা তো আমাদের রাখতে হবে। আচ্ছা, তোমরা কি বোর্ডে লেখা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা, আর আমার কথা তোমরা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। সঞ্জিদা চলে আসছো, নিপা চলে আসছো, মৌসুমী চলে আসছি। আচ্ছা, তো আমরা সবাই চলে আসছি। তোমাদের সবার কি অবস্থা তাই বলো। গতদিনের ক্লাস তোমরা করেছো। তোমাদের যে একটা ভীতি ছিল যে আমাদের আসলে ইন্টারের জন্য ক্ষতি হবে কিনা কোনো, তোমাদের কি এই ভয়টা কি কাটতেছে আস্তে আস্তে? তোমাদের কি এই ভয়টা কাটতেছে যে ভাই আসলে খুব একটা বেশি কঠিন না, জাস্ট আমাদের একাডেমিকে পড়াশোনার পাশাপাশি আমরা শুধুমাত্র একটু এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করে রাখতেছি, যেগুলো আমাদের মেডিকেলের জন্য দরকার, সেগুলো আমরা একটু ধীরে ধীরে অল্প অল্প করে আমরা শিখবো, ঠিক আছে? যেটা তোমাদের জন্য পরবর্তীতে খুবই ফ্রুটফুল হবে। তোমরা এখন বুঝতে পারতেছো না, এই জিনিসটা তোমরা বুঝবা পরে, যে ভাইয়া আসলে আপনারা এই ক্লাসগুলো করছিলাম বা রেগুলার আমরা ক্লাসে উপস্থিত ছিলাম, এক্সামগুলো রেগুলার করে দিচ্ছিলাম, তার জন্য আমাদের যে কতটা উপকার হয়েছে সেটা তোমরা পরে বুঝতে পারবা, ঠিক আছে? তো দেখো তোমরা এই সবাই চলে আসো, তাহলে আমরা অলরেডি ক্লাস শুরু করব। আমাদের হচ্ছে আজকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। দেখো তোমরা এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওয়ান অফ দা বলতে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলতে হয় তাহলে এই চ্যাপ্টারটাকেই বলতে হয়, কারণ এই চ্যাপ্টারটার মধ্যে অনেক বেসিক আছে, হিউজ বেসিক, অনেক জায়গায় মুখস্থ করতে হয়। তো সেই জিনিসপত্রগুলো আমরা আজকে খুবই সহজভাবেই শিখে ফেলবো, ঠিক আছে? তো দেখো আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? তার আগে আমাদের দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের মেইনলি প্রথমে কি কি পড়তে হবে। চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, আমি সবসময় এই জিনিসটা ফলো করতাম যে আমাদের কোন কোন টপিকগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকগুলো থেকে আমরা অবশ্যই অবশ্যই পড়তে হবে, সেই টপিকগুলো কিন্তু আমি আগে নোট ডাউন করে রাখতাম। যেমন আমি তোমাদের জন্য এখানে নোট ডাউন করে রাখছি, দেখো আমাদের কি কি ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে। যেমন দেখো আমাদের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ এবং পর্যায় সারণী সম্পর্কে, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এস ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী, পি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী, ডি এবং এফ ব্লক মৌলের যে সাধারণ ধর্মাবলীগুলো আছে সেগুলো আমাদের পড়তে হবে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, সংকর আয়ন, পোলারিটি, পোলার আয়ন, অক্সাইডের অম্লক্ষারক ধর্ম। এখান থেকে তুমি যদি জিজ্ঞেস করো যে ভাই এখানে এই টপিকগুলো আপনি গুরুত্ব অনুসারে কিভাবে সাজাইছেন, এই জায়গা থেকে প্রচুর পরিমাণে একাডেমিক বলো, মেডিকেল বলো, সব জায়গা থেকে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের কোশ্চেন আসছে, ঠিক আছে? তো আমাদের দেখো এই যে মৌলের শ্রেণী বিভাগ এবং পর্যায় সারণী থেকে আমাদের কিন্তু টোটাল মিলে 18টা কোশ্চেন আসছে। সব মিলে লাস্টের 20 বছরে আমাদের টোটাল 18টা কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে। তারপরে এখানে মৌলের অবস্থান নির্ণয় থেকে 6টা কোশ্চেন আসছে,
এস ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী থেকে আমাদের 13টা কোশ্চেন আসছে, পি ব্লক থেকে আমাদের 12টা কোশ্চেন আসছে, ডি ব্লক থেকে আমাদের 5টা কোশ্চেন আসছে, এফ ব্লক থেকে আমাদের 3টা কোশ্চেন। এই সব মানে প্রত্যেকটা টপিক কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং এই সব টপিক থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু কোশ্চেন আসে। তো আজকে ক্লাসের মধ্যে যেটুকু বলবো তোমাদের ইন্টারাকশন কিন্তু আমি দেখতে চাই, যে ভাই এই জায়গাটা আমি বুঝতে পারিনি, এই জায়গাটা আমাকে একটু আরেকবার বোঝায় দেন, এই ইন্টারাকশনটা কিন্তু আমি তোমাদের মধ্যে দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি আমাদের পর্যায় সারণী সম্পর্কে জানতে হবে। এখন দেখো এই পর্যায় সারণীটা আমাদের 118টা মৌল আছে। টোটাল কতগুলো মৌল আছে? 118টা মৌল আছে। এখন দেখো এই 118টা মৌল কি সর্বপ্রথম আমাদের আবিষ্কৃত হয়েছিল? আমাদের সর্বপ্রথম কিন্তু 118টা মৌল কিন্তু আবিষ্কৃত হয়নি। সর্বপ্রথম আমাদের আবিষ্কৃত হয়েছিল মাত্র 63টা মৌল। কতগুলো মৌল? 63টা। তো এই 63টা মৌল নিয়ে আমাদের যে মেন্ডেলিভ একজন বিজ্ঞানী, সে বিজ্ঞানী আমাদের এই 63টা মৌলকে একটা পর্যায় সারণীতে ভাগ করছিল, যার মধ্যে 12টা পর্যায় ছিল এবং 8টা গ্রুপ ছিল। তো সেটা পরবর্তীতে দেখা গেল যে এই পর্যায় সারণী নিয়ে যদি আমাদের তৈরি করা হতো তাহলে আমাদের খুব বেশি সমস্যা হতো, যে আমাদের অনেক ধর্ম মিলতেছে না, অনেক ধর্ম এখানে কাজ করতেছে, ওইখানে কাজ করতেছে না। তো এই জিনিসটা পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়। পরবর্তীতে যখন 118টা মৌল যখন আমাদের তৈরি করা হয়, তখন 118টা মৌল যখন আমরা পাই, তখন সেগুলো নিয়ে আমরা নতুন করে একটা পর্যায় সারণী তৈরি করি, যেটা আমাদের এখন এই বর্তমানে এইটা। তো এই পর্যায় সারণীর যে খুঁটিনাটি সম্পর্কে, সেগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। যেমন দেখো এই যে পর্যায় সারণীতে আমাদের টোটাল ধাতু সংখ্যা কতটি? আমাদের টোটাল ধাতু আছে, পর্যায় সারণীতে আমাদের টোটাল ধাতু আছে 94টা। টোটাল ধাতু আছে কতগুলো? 94টা। যদি বলি অধাতু সংখ্যা কতটি? অধাতু আছে হচ্ছে আমাদের 18টা। আমরা যদি বলি অপধাতু কতগুলো আছে? অপধাতু আছে আমাদের 6টা। অপধাতু কতগুলো আছে? 6টা। তাহলে আমাদের দেখেন এই যে পর্যায় সারণীতে 94টা ধাতু থাকবে, 18টা থাকবে হচ্ছে আমাদের অধাতু, এবং আমাদের অপধাতু থাকবে হচ্ছে 6টা। এবং এই যে পর্যায় সারণীতে আমাদের টোটাল পর্যায় হচ্ছে 7টা। দেখেন উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আমাদের টোটাল 7টা পর্যায় আছে, এবং আমাদের এখানে আছে হচ্ছে 18টা গ্রুপ। টোটাল কতগুলো গ্রুপ আছে? 18টা গ্রুপ আছে। পর্যায় হচ্ছে আমাদের 7টা, গ্রুপ হচ্ছে আমাদের 18টা। গ্রুপ হচ্ছে আমাদের কতগুলো? 18টা। এখন দেখেন আমাদের যে 7টা পর্যায়ের যে প্রথম যে পর্যায়টা, এই প্রথম পর্যায়ের মধ্যে আমাদের মাত্র 2টা মৌল আছে। মাত্র কতগুলো মৌল আছে? 2টা মৌল আছে। এই জন্য এই যে 2টা মাত্র মৌল আছে, এটাকে আমরা বলি হচ্ছে অতি রস পর্যায়। এটাকে আমরা কি বলি? অতি রস পর্যায় বলি। তারপর দেখেন পরের 2 নাম্বার এবং 3 নাম্বার যে পর্যায়টা আছে, এখানে আমাদের 8টা করে মৌল আছে, এবং এগুলোকে আমরা বলি হচ্ছে রস পর্যায়। তাহলে প্রথম পর্যায়ে আমাদের 2টা মৌল আছে, এই জন্য এটাকে আমরা বলি অতিরস। এবং আমাদের যে পরবর্তীতে যে 2 নাম্বার এবং 3 নাম্বার যে পর্যায়টা, এখানে আমাদের 8টা মৌল আছে, এবং এটাকে আমরা বলি রস পর্যায়। এবং পরে দেখেন আমাদের 4 নাম্বার 5 নাম্বার যে মৌলটা আছে, যে পর্যায়টা আছে, এখানে আমাদের টোটাল 18টা করে মৌল আছে। কতগুলো মৌল আছে? 18টা। এবং এটাকে আমরা বলি দীর্ঘ পর্যায়। এটাকে আমরা কি পর্যায় বলি? দীর্ঘ পর্যায় বলি। লাস্টের যে 2টা আমাদের পর্যায় আছে 6 নাম্বার এবং 7 নাম্বার, সেখানে আমাদের টোটাল 32টা মৌল আছে, এবং সেটাকে আমরা বলি হচ্ছে অতি দীর্ঘ পর্যায়। এটাকে আমরা কি বলবো? অতি দীর্ঘ পর্যায় বলবো। তাহলে আমাদের দেখেন প্রথম পর্যায়ে মাত্র 2টা মৌল, এজন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে অতি রস পর্যায়। 2 নাম্বার এবং 3 নাম্বার পর্যায়ে 8টা মৌল, এজন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে রস পর্যায়। 4 নাম্বার 5 নাম্বার 18টা করে মৌল আছে, এটাকে আমরা বলি দীর্ঘ পর্যায়। এবং 6 নাম্বার 7 নাম্বার যে পর্যায়টা আছে, এটাকে আমরা বলি হচ্ছে অতি দীর্ঘ পর্যায়, কারণ এখানে আমাদের 32টা করে মৌল আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এবং এই যে আমাদের পর্যায় সারণীটা, এই পর্যায় সারণীটাকে আমরা, আচ্ছা এই জিনিসটা কি বুঝছেন কিনা? অতিরস পর্যায় কাকে বলতেছি আমরা, রস পর্যায় কাকে বলতেছি, এই জিনিসটা কিন্তু আমাদের বইতে ওইভাবে উল্লেখ করা নাই, এবং আপনাদের এই জিনিসটা মুখস্থ করতে হবে না, জাস্ট কেন বলে সেটা আমরা জেনে রাখবো। যেহেতু 2টা মৌল আছে অতিরস পর্যায়, 8টা করে মৌল আছে রস পর্যায়ে, 18টা মৌল দীর্ঘ পর্যায়ে, 32টা করে মৌল অতি দীর্ঘ পর্যায়ে। আচ্ছা, এরপর আসেন আমাদের এই যে আমাদের টোটাল যে পর্যায় সারণীটা, এখানে আমাদের টোটাল মৌল যেহেতু 118টা, এবং এগুলোকে আমরা 4টা ব্লকে ভাগ করি। কতগুলো ব্লকে ভাগ করি? 4টা ব্লকে ভাগ করি। যে 4টা ব্লকের নাম কি? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এস ব্লক মৌল কোনগুলো? দেখেন গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই মৌলগুলোকে আমরা বলি হচ্ছে এস ব্লক মৌল, কারণ এদের সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো আছে,
সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো এস ব্লকে প্রবেশ করে, এস অরবিটালে প্রবেশ করে, এজন্য এটাকে আমরা কি বলি, এস ব্লক মৌল বলি। আচ্ছা, এরপর দেখেন আমাদের এই যে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত, এটাকে আমরা বলি হচ্ছে পি ব্লক মৌল, কারণ এদের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে সেটা পি অরবিটালে প্রবেশ করে। এরপর দেখেন 3 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত যে মৌল, যে গ্রুপগুলো আছে সেগুলোকে আমরা বলি ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, কারণ এখানে আমাদের সর্বশেষ যে ইলেকট্রনটা আছে, সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা সেটা ডি অরবিটালে প্রবেশ করে। লাস্টে দেখেন আমাদের এই যে এটা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড, এখানে আমাদের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো সেগুলো এফ অরবিটালে প্রবেশ করে বলে এদেরকে আমরা বলি এফ ব্লক মৌল। তাহলে আমাদের দেখেন ব্লক টোটাল কতগুলো হলো, 4টা হলো, 4টা ব্লক। এস ব্লক কোনগুলো, আমাদের গ্রুপ 1 নাম্বার এবং 2 নাম্বার, এবং ওই যে 18 নাম্বার গ্রুপের যে হিলিয়ামটা আছে এই হিলিয়ামটাকে যদি আমরা এখানে ধরে নিয়ে আসি তাহলে আমাদের টোটাল এখানে মৌল সংখ্যা দাঁড়ায় হচ্ছে 14টা। কতগুলো মৌল দাঁড়ায়, আমাদের 14টা মৌল দাঁড়ায়, এবং এই 14টা মৌলকে আমরা বলি এস ব্লক মৌলের সংখ্যা। তাহলে এস ব্লক মৌলের সংখ্যা যদি আমরা জিজ্ঞেস করি তাহলে কতগুলো হবে, 14টা মৌল হবে। এস ব্লক মৌলের সংখ্যা কতগুলো হবে, 14টা। পি ব্লক মৌলের কথা যদি আমরা বলি, দেখেন গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যে মৌলসমূহ আছে সেগুলোকে আমরা বলতেছি পি ব্লক মৌল, এবং এর সংখ্যা হবে 36টা। কতগুলো, 36টা। আচ্ছা, ডি ব্লক মৌল, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যতগুলো মৌল আছে সেগুলোকে আমরা বলি ডি ব্লক মৌল, এবং এখানে মৌল সংখ্যা কতগুলো হবে, 41টা। কতগুলো মৌল হবে, 41টা। এবং এফ ব্লক মৌল সংখ্যা আমাদের 27টা। জাস্ট এগুলো আমাদের সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে। এখন দেখেন এখানে একটা স্পেশাল একটা কোশ্চেন আছে। স্পেশাল কোশ্চেনটা কি, যে নিচের কোনটি এফ ব্লকে অন্তর্ভুক্ত হয়েও ডি ব্লক মৌল, অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের হয়েও এরা ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। আমাদের ল্যান্থানাম, অ্যাক্টিনাইড এবং থোরিয়াম, এই 3টা মৌল আমাদের দেখে মনে হবে এরা এফ ব্লক মৌল, কিন্তু এরা আসলে ডি ব্লক মৌল। এরা আসলে কোন ব্লক মৌল, ডি ব্লক মৌল। ঠিক আছে, তাহলে এই 3টা জিনিস একটু মাথায় রাখবেন, যে আমাদের ল্যান্থানাম, অ্যাক্টিনাইড এবং থোরিয়াম এই 3টা কিন্তু আমাদের ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। তাহলে বাকি যেগুলো আছে দেখেন, এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত টোটাল এই মৌলসমূহকে আমরা বলতেছি হচ্ছে এফ ব্লক মৌল, এবং এফ ব্লক মৌলের সংখ্যা কতগুলো, 27টা। তাহলে এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে আপনারা একটু জানান, যে এগুলো আমরা একটু মনে রাখতে পারবো কিনা, যে আমাদের এস ব্লক মৌল সংখ্যা কতটি, পি ব্লক মৌল সংখ্যা কতটি, ডি ব্লক মৌল সংখ্যা কতটি, এবং এফ ব্লক মৌল সংখ্যা কতটি। এবং এইখান থেকে 21-22 সালে কিন্তু মেডিকেলে কোশ্চেন আসছে, সেই কোশ্চেনটা আমরা দেখে নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। অঙ্কিতা বলেছেন ক্লিয়ার, নাফিজ মুর্শিদ বলেছেন ক্লিয়ার, মৌসুমী ক্লিয়ার বলেছেন, প্রীতম বলেছেন ক্লিয়ার। আচ্ছা, ওকে। এবার দেখেন আমাদের যে বিভিন্ন গ্রুপের যে নামকরণগুলো আমরা একটু জেনে নিই। দেখেন আমি কিন্তু কোনো পুরনো মানে নতুন কোনো কিন্তু কথাবার্তা বলতেছি না, যেগুলো কিন্তু আপনারা আগে থেকে জানেন সেগুলো কিন্তু বলতেছি। এখনো পর্যন্ত কিন্তু আমরা মেডিকেলে পড়াশোনা করি নাই, এইচএসসি তে যেগুলো আমাদের পড়তে হয় সেগুলো আমরা পড়তেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন সংখ্যা সম্পর্কে আমরা জেনে ফেললাম। এখন আমাদের এই যে মৌল সংখ্যাগুলো বা বিভিন্ন যে গ্রুপগুলো যে বিভিন্ন নামগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। যেমন গ্রুপ 1 যেটা, সেটাকে আমরা বলি ক্ষার ধাতু, তাদেরকে আমরা কি বলি, ক্ষার ধাতু বলি, কারণ কি এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। ওকে, গ্রুপ 2 যেটা আছে সেটাকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। তারপর আমাদের গ্রুপ 11 যেটা আছে সেটাকে আমরা বলি মুদ্রা ধাতু, এটাকে আমরা বলি মুদ্রা ধাতু, এটাকে আমরা কি বলবো, মুদ্রা ধাতু বলবো। গ্রুপ 15 যেটা আছে এটাকে আমরা বলবো নিকটোজেন, এটাকে আমরা কি বলবো, নিকটোজেন। 16 কে আমরা বলি চ্যালকোজেন, 17 কে আমরা বলি হচ্ছে হ্যালোজেন, 17 নম্বরকে আমরা কি বলি, হ্যালোজেন বলি। 18 নম্বরকে আমরা বলি হচ্ছে অভিজাত গ্যাস, কি গ্যাস, অভিজাত গ্যাস বা নভেল গ্যাস, বা এটাকে আমরা বলি সেতু মৌল, কি বলি, সেতু মৌল। এই সেতু মৌল কথাটা কিন্তু আমাদের বইতে লেখা নাই, আপনারা একটু লিখে নেন যে গ্রুপ 18 যেটা আছে এটাকে আমরা কি বলি, সেতু মৌল বলি। তাহলে কোশ্চেন যদি কখনো এরকম পেয়ে যান যে সেতু মৌল নিচের কোনটি, নিচের কোন গ্রুপকে সেতু মৌল বলা হয়, তাহলে কোনটাকে বলবেন, গ্রুপ 18 কে বলবেন আপনারা। এরপর দেখেন আমাদের ল্যান্থানাইড যে সিরিজটা আছে এটাকে আমরা বলি বিরল মৃত্তিকা, এটাকে আমরা কি বলি, বিরল মৃত্তিকা বলি, এটাকে আমরা বলি বিরল মৃত্তিকা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান।
যে এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা, এখান থেকে কোনটা কোনটা আসতে পারে, কোনটা কোনটা আমাদের দেখেন আমি কিন্তু কোনো পুরনো নতুন কথাবার্তা কিন্তু বলি নাই, সব পুরনো কথাবার্তা, কোনো নতুন কথাবার্তা কিন্তু আমি এখনো বলি নাই। দেখেন আমাদের আমরা যে পড়াশোনা করতেছি, যে আমরা এই যে মেডিকেলের জন্য যে আগায় থাকার ট্রাই করতেছি, সবাই এক ধাপ যে আগায় আছি, আপনারা যারা যারা ক্লাস করতেছেন এখানে অনলাইনে যারা যারা ক্লাস করতেছেন তারা অবশ্যই মেডিকেলে অন্যদের থেকে এক ধাপ আগায় আছেন। কেন আগায় আছেন? কারণ আপনারা অনলাইন ক্লাস করতেছেন, আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা আপনাদের জানাচ্ছি যে মেডিকেলে কিরকম কোশ্চেন আসে বা কিভাবে কোশ্চেন আসে বা কিভাবে আপনাদের পড়তে হবে। তো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, তাহলে আমি একটু বলে নিই আপনাদের যে কেমিস্ট্রিতে কিভাবে কোশ্চেন আসে। কেমিস্ট্রিতে কোশ্চেন আসে আপনার টোটাল 25 মার্কের, 25 মার্কের কোশ্চেন আসে। তো 25 মার্কের মধ্যে 15 মার্ক, 25 মার্কের মধ্যে 15 মার্ক আপনারা যে ইন্টারে যে একাডেমিক্যালি যেগুলো পড়ে আসেন বা যেগুলো জ্ঞানমূলক যেগুলো আপনারা পড়ে আসেন, সেগুলো থেকে আপনার 15 মার্ক কিন্তু আপনারা ক্যারি করতে পারেন, ইজিলি ক্যারি করতে পারেন। বাকি যে 10 মার্ক আছে, 10 মার্কে আমি দুটো ভাগে ভাগ করলাম, 5 + 5। বাকি 10 মার্কে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে 5 আর 5। এই 5 মার্কটা আপনার অনুধাবনমূলক। এটা হচ্ছে কি অনুধাবনমূলক। কিরকম অনুধাবনমূলক? যে আপনি পোলারায়ন পড়ে আসছেন, পোলারিটি পড়ে আসছেন, তারপরে দ্রবণীয়তা পড়ে আসছেন, এই টাইপের কোশ্চেন আসে 5 মার্কের, মানে যেগুলো একটু মাথা খাটায় অ্যান্সার করতে হয়, যেগুলো একটু মাথা খাটায় অ্যান্সার করতে হবে, সেগুলো হচ্ছে 5 মার্কের আসে। বাকি 5 মার্ক আপনার ওহিনাজিল। ভাই ওহিনাজিল মানে কি? যে কোশ্চেন কেউ কখনো দেখে নাই, খুবই রেয়ার কোশ্চেন এবং কোন জায়গা থেকে দিছে কেউ জানে না, সেগুলো থেকে কোশ্চেন আসে 5 মার্কের। এগুলোকে আমরা বলি হচ্ছে ওহিনাজিল কোশ্চেন, যে একদম ওই সময় যে হচ্ছে নতুন করে হচ্ছে অবতীর্ণ হয়েছে আপনার উপরে, ঠিক আছে? তো এই টাইপের কিছু কোশ্চেন কিন্তু আপনারা পাবেন 5 মার্কের কোশ্চেন। তো এই 5 মার্ক যে কিভাবে আমি ক্যারি করব, সেগুলোর জন্য আমরা আছি। আমরা বিভিন্ন এক্সট্রা ইনফরমেশনের শীট দিব, মেডিকেলের সময় আপনারা পড়বেন। এখন অল্প অল্প করে আমি কিছু কিছু জিনিসপত্র হয়তো আপনাদের বলে দিব, মেডিকেলের সাথে আমাদের সাথে সংযুক্ত থাকেন, ওই 5 মার্ক নিয়ে আপনার কোনো টেনশনই করতে হবে না, যে ওহিনাজিল কি কোথা থেকে করতে পারে, কোন জায়গা থেকে আসতে পারে, সেগুলো কিন্তু আমরা বলে দিব আপনাকে। যেমন একটা আমি উদাহরণ দিয়ে দিই আপনাদের, আপনারা এই যে এখানে আমরা মৌল সংখ্যা কিন্তু আমি অলরেডি বলে আসছি, মৌল সংখ্যা কিন্তু আমি অলরেডি বলে আসছি। একটা ওহিনাজিল করা কোশ্চেন হচ্ছে ট্রান্স ইউরেনিয়াম মৌল সংখ্যা কতটি? কোশ্চেনটা কি? ট্রান্স ইউরেনিয়াম মৌল সংখ্যা। ট্রান্স ইউরেনিয়াম মৌল সংখ্যা অনেকে দেখেন নতুন করে হচ্ছে এই জিনিসটা শুনতেছেন, আগে কিন্তু কখনো শোনেন নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিনিসটা আপনার অধিকাংশ কেউই শোনেন নাই। এই কোশ্চেনটা সাবাস। মৌসুমী আক্তার 11টা, অঙ্কিতা বলেছেন 11টা মেবি, সাবাস। তাহলে ট্রান্স ইউরেনিয়াম মৌল বলতে আসলে কি বোঝায়? তাহলে দেখেন আমাদের এই যে এখানে অ্যাক্টিনাইড যেসব সিরিজটা আছে, অ্যাক্টিনাইড সিরিজের ইউরেনিয়ামের পর থেকে শুরু করে যতগুলো মৌল আছে, এই মৌলগুলোকে আমরা বলি হচ্ছে ট্রান্স ইউরেনিয়াম মৌল। মৌসুমী কিন্তু বলে ফেলছেন 11টা, অঙ্কিত 11টা বলে ফেলছেন, সঞ্জিত আফরিন বলে ফেলছেন 11টা, সাবাস। তাহলে আপনারা অলরেডি জানেন, আমরা কিন্তু মেডিকেলের জন্য 1 পা না, তাহলে তো আপনারা 10 পা আগায় আছেন। আমরা কিন্তু 10 পা আগায় গেছি, সাবাস। অঙ্কিতা, অর্পা, সঞ্জিদা সবাই ঠিকঠাকই বলে ফেলছেন, সাবাস। 11টা। তাহলে দেখেন আমাদের নেপচুনিয়াম থেকে শুরু করে আমাদের লরেন্সিয়াম পর্যন্ত যে মৌলগুলো, এগুলোকে আমরা বলি ট্রান্স ইউরেনিয়াম মৌল, এবং এর সংখ্যা কতটি? 11টা। ঠিক আছে, গুড। তাহলে এই জিনিসটা আমরা, আচ্ছা সাবাস। বর্ষা বলেছেন 11টা, তাহলে এই জিনিসটা তো আমরা জানি সবাই। দিশা বলেছেন 11টা, গুড। তাহলে দেখেন আমরা কিন্তু সবাই এই জিনিসটা কিন্তু জানি। তাহলে নতুন করে আপনাদের আরো জিনিসপত্র আমরা শিখবো আস্তে আস্তে। বাট আপনারা, আমার ভালো লাগলো এই জিনিসটা দেখে যে আপনারা এই জিনিসটা সবাই জানেন, সাবাস। এই জিনিসটা কিন্তু খুলনার অনেকেই জানে না। আপনারা মনে করতে পারেন যে আপনারা একটু মফস্বলের দিকে আছেন এবং অনেকে হচ্ছে মনে করতেছেন যে আমি এনাফ পড়াশোনা করতেছি না, বা ওদের সাথে কি আমি তাল মিলাই উঠতে পারবো কিনা, সিটি কলেজের, পাবলিক কলেজের, বয়রা মহিলা কলেজের, সুন্দরবন কলেজের সবার সাথে কি আমি তাল মিলাই উঠতে পারবো কিনা। তার কিন্তু একটা উৎকৃষ্ট প্রমাণ কিন্তু এইটা, যে আপনারা কিন্তু এই জিনিসটা কিন্তু জানেন, কিন্তু এই জিনিসটা খুলনার যদি আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করি, 90% স্টুডেন্ট এটা উত্তর করতে পারবে না। ঠিক আছে, গুড, সাবাস। তাহলে দেখেন আমরা এই জিনিসটা কিন্তু বুঝলাম। তাহলে দেখেন এই যে এই 25 মার্ক ক্যারি করে, এই 25 মার্কের মধ্যে কিভাবে আপনারা 23 মার্ক ক্যারি করতে পারবেন ইজিলি, সেটা কিন্তু আমরা বলে দেবো। তার জন্য আপনাদের আমাদের সাথে থাকতে হবে, ঠিক আছে, শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা তাহলে দেখেন, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। এরপর আসেন আমাদের মৌল সম্পর্কিত আরো কিছু আমরা কথাবার্তা জেনে নিব। যেমন আমাদের দুষ্টু মৌল বলা হয় কোনটাকে? হাইড্রোজেনকে আমরা বলি দুষ্টু মৌল। কি মৌল বলি? দুষ্টু মৌল বলি।
কি মৌল বলি? দুষ্টু মৌল। কেন দুষ্টু মৌল বলি? কারণ ওই যে ছেলে এবং মেয়েদের দুষ্টুমি কিভাবে শুরু হয়? ইনবক্সে হাই দেওয়ার মাধ্যমে শুরু হয়, তাই না? তাহলে দুষ্টুমি শুরু হচ্ছে কিসের মাধ্যমে? হাই দেওয়ার মাধ্যমে। তাহলে আমাদের হাইড্রোজেনটা কি? হাইড্রোজেনটা হচ্ছে আমাদের দুষ্টু মৌল। ঠিক আছে, এটা কিন্তু আমি মজা করে বললাম। এক্সাক্ট কারণটা হচ্ছে হাইড্রোজেন কখনো কখনো +1 কখনো কখনো -1 এরকম জারণ অবস্থা দেখায়, এই জন্য এটাকে দুষ্টু মৌল বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন আমাদের বিস্ময়কর মৌল যদি আমি বলি, বিস্ময়কর মৌল কোনটা? আমাদের টাইটানিয়াম। এটা আমাদের কি? বিস্ময়কর মৌল। বিস্ময়কর মৌল কেন বিস্ময়কর মৌল? কারণ টাইটানিয়াম দিয়ে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি, যে কোনো যত রকমের আমাদের কসমেটিক সামগ্রী বলেন বা আমাদের সানস্ক্রিন তৈরি করা বলেন, যে কোনো কিছু তৈরি করা যায় হচ্ছে আমাদের টাইটানিয়াম দিয়ে। টাইটানিয়াম এমন একটা ধাতু যে ধাতুটা খুবই সহজলভ্য এবং সব জায়গায় আমরা নর্মালি এটাকে ব্যবহার করি, এবং এটাকে আমরা বলি হচ্ছে বিস্ময়কর মৌল। এবং এর যে ন্যানোকণাগুলো আছে, ন্যানোকণাগুলো খুবই ইফেক্টিভ। ঠিক আছে, তাহলে বিস্ময়কর মৌল আমাদের কোনটা? টাইটানিয়াম। তাহলে এখন দেখেন আমাদের এই জায়গা থেকে যতটুকু আমাদের বলার দরকার ছিল বা বলার কথা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি। তাহলে এখন দেখেন আমাদের, আমরা একটু বইয়ে চলে যাই, বই থেকে আমরা একটু দেখে আসি। একটু বইয়ের সাথে একটু যোগাযোগ করে আসি। তাহলে দেখেন আমাদের এখানে দেখেন সর্বপ্রথম মেন্ডেলিভ 63টা মৌল নিয়ে আমাদের পর্যায় সারণী তৈরি করেছিলেন, তাই না? পারমাণবিক ভরের ক্রমের বিধি অনুসারে সাজিয়েছিলেন এবং 12টা পর্যায় এবং 8টা গ্রুপ ছিল। পরবর্তীতে আমাদের 7টা পর্যায় এবং 18টা গ্রুপ বিন্যস্ত করে আধুনিক পর্যায় সূত্র মেনে দীর্ঘাকায় পর্যায় সারণী আমাদের তৈরি করা হয়েছে, যার জন্য আমাদের বিজ্ঞানী বোর অনেক বেশি অবদান রাখছেন, এবং এই জন্য এই পর্যায় সারণীটাকে আমরা অনেক সময় বোর পর্যায় সারণী আমরা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা। আধুনিক পর্যায় সারণীর ভিত্তিটা কোনটা? ভিত্তি হচ্ছে আমাদের মৌলের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমরা একটা মৌলকে পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ক্রম অনুসারে সাজাই। তার মানে আমাদের পর্যায় সারণীর ভিত্তি কোনটা? আমাদের মৌলের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস, যেটাই বলেন না কেন, যেটা যে কোনো একটা বললেই হচ্ছে আমাদের। এখন দেখেন এস ব্লক মৌল। এস ব্লক মৌল পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এবং হিলিয়াম, এগুলো নিয়ে আমাদের তৈরি। কতগুলো আছে? টোটাল 14টা। এরপর আসেন আমাদের পি ব্লক মৌল। পি ব্লক মৌল কতগুলো? 36টা, এবং গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত। শুধুমাত্র কোনটা বাদে? হিলিয়ামটা বাদে। হিলিয়াম ব্যতীত বাকি সবগুলো 13 থেকে শুরু করে 18 পর্যন্ত গ্রুপ যেগুলো আছে সেগুলোতে আমাদের কি থাকবে? পি ব্লক মৌলগুলো থাকবে। আচ্ছা, এরপর আসেন আমাদের ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল আমাদের গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, এবং এখানে টোটাল মৌল আছে কতগুলো? 41টা। এবং দেখেন আমাদের থোরিয়াম যুক্ত হয়েছে নতুন করে, তাই না? অ্যাক্টিনিয়াম, থোরিয়াম এবং হচ্ছে কি আমাদের ল্যান্থানাম, এই তিনটা কিন্তু ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন দেখেন এই ডি ব্লক মৌলসমূহের মধ্যে যদি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যদি আমরা দেখি যে ডি ব্লকটা আংশিকভাবে পূর্ণ আছে। কিভাবে পূর্ণ আছে? আংশিকভাবে পূর্ণ। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অবস্থান্তর মৌল। সেটাকে আমরা কি বলবো? অবস্থান্তর মৌল বলবো। এখন এই অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমাদের একটু জানতে হয়। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি কি আছে? 3টা প। আমরা একটা নেমোনিক দিয়ে পড়বো। নেমোনিকটা কি? 3টা প, রঙিন, জটিল। রঙিন আর হচ্ছে কি জটিল। এখন 3টা প বলতে কি বলতেছি আমি? 3টা পদে দেখেন পরিবর্তনশীল যোজ্যতা থাকে। পতে কি? প্রভাবক রূপে কাজ করে। পতে হচ্ছে আমাদের প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। তাইলে পরিবর্তনশীল যোজ্যতা থাকে, প্রভাবক রূপে কাজ করে এবং প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। আর রঙিন বলতে কি? রঙিন যৌগ তৈরি করে। জটিল বলতে কি? জটিল যৌগ তৈরি করে। রঙিন যৌগ তৈরি করে এবং জটিল যৌগ তৈরি করে। এই জিনিসটা কিন্তু আমাদের অনুধাবনমূলকেও কিন্তু চলে আসে যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য সমূহ লিখো, তাই না? তাহলে জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখলে হয়ে যাচ্ছে। 3টা প, রঙিন, জটিল। আচ্ছা, এরপর আসেন আমাদের এ ব্লক মৌল। কতগুলো ছিল আমাদের এ ব্লক মৌল? এ ব্লক মৌল আমাদের টোটাল আছে 27টা, মাত্র 27টা আছে মৌল। এবং অন্ত অবস্থান্তর কি? আমাদের এ ব্লক মৌলটা যদি আংশিকভাবে পূর্ণ থাকে সেটাকে আমরা কি বলবো? অন্ত অবস্থান্তর মৌল বলবো। এবং অন্ত অবস্থান্তর মৌল সংখ্যা কতটি আমাদের? এই জিনিসটা হচ্ছে মেডিকেলে আসছিল, এটা আপনারা একটু লিখে রাখেন বইতে, 28টা। এই অন্ত অবস্থান্তর মৌল সংখ্যা কতটি? 28টি। এবং এটাকে আমরা বলি ইনার ট্রানজিশন এলিমেন্টস। এটাকে আমরা কি বলি? ইনার ট্রানজিশন এলিমেন্টস। এটাকে আমরা কি বলবো? ইনার ট্রানজিশন এলিমেন্টস।
শাবাশ, মৌসুমী আক্তার বলেছেন 28টা। গুড, তাহলে এই জিনিসটা আমরা জানি। তাহলে ইনার ট্রানজিশন এলিমেন্টস বা অন্ত অবস্থান্তর মৌল সংখ্যা কতটি আমাদের? 28টা। আচ্ছা, এরপর দেখেন আমাদের অবস্থানটা বের করার পরের টপিকটা আমরা চলে যাই। অবস্থান বের করা। দেখেন অবস্থানটা আমরা বের করা শিখবো, খুব ইজিলি শিখবো। কিভাবে শিখবো? আমরা ম্যাজিক নাম্বার দিয়ে শিখবো। আমরা এটা শিখবো ম্যাজিক নাম্বার দিয়ে। দেখেন ম্যাজিক নাম্বারটা কি? দেখেন ম্যাজিক নাম্বার কিন্তু নতুন কিছু না। ম্যাজিক নাম্বারটি কি? আমাদের প্রত্যেকটা পর্যায়ে যতগুলো করে মৌল ছিল সেগুলোকে আমরা ম্যাজিক নাম্বার বলতেছি। তাহলে দেখেন আমাদের প্রথম পর্যায়ে ছিল 2টা, 2 নাম্বার 3 নাম্বারে ছিল 8টা করে, 4 নাম্বার 5 নাম্বারে ছিল 18টা করে, লাস্টে 2টা ছিল আমাদের 32টা। তাই তো, এগুলো হচ্ছে আমাদের কি ম্যাজিক নাম্বার। এখন আমি যে কোনো একটা মৌলের কথা বললাম, যেমন মেডিকেলে যে কোশ্চেনটা আসছিল সেটা আমি আপনাদের দিয়ে দেখাই দেই। আর্সেনিক 33 এর অবস্থানটা বের করতে হবে আমাদের। পর্যায় সারণীতে এর অবস্থানটা আমাদের বের করতে হবে। তাহলে পর্যায় সারণীতে অবস্থানটা বের করার জন্য আপনারা নরমালি কি করেন? সুন্দর করে ইলেকট্রন বিন্যাস করে ফেলেন। 1s 2s 2p, তারপরে কি 3s 3p 3d, এভাবে করতে থাকেন, তাই না? এইভাবে এভাবে আগাতে থাকেন, এই যে এইভাবে আগাতে থাকেন সুন্দর করে, তাই না? এভাবে আগাতে থাকেন। কিন্তু এই করতে গেলে দেখেন আপনার প্রতিটা কোশ্চেনের জন্য আপনি সর্বোচ্চ হলে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে সময় পাবেন। তো 30-40 সেকেন্ডের মধ্যে কি আপনি বসে বসে এগুলো বের করতে পারবেন? এগুলো বের করার মতো কিন্তু সময় নেই। তাহলে আমাদের কি করতে হবে? ম্যাজিক নাম্বারটা শিখতে হবে। ম্যাজিক নাম্বার দিয়ে আমরা কিভাবে শিখবো? এই 33 পর্যন্ত, 33 পারমাণবিক সংখ্যা পর্যন্ত আমাদের যেতে হবে ম্যাজিক নাম্বারটা দিয়ে। ম্যাজিক নাম্বারটা আমরা শিখে ফেললাম 2 8 8 18 18 32 32, এটা হচ্ছে আমাদের ম্যাজিক নাম্বার। তাহলে ম্যাজিক নাম্বারটা দিয়ে আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব এই 33 নাম্বার পর্যন্ত, মানে পারমাণবিক সংখ্যা পর্যন্ত। এখন দেখেন আমরা যাই, 2 লিখলাম, তারপর লিখলাম 8, তারপর লিখলাম 8, 18 হয়ে গেল। 18 সাথে আর কত যোগ করলে 33 হয়? 18 সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কিন্তু আমরা কত পেয়ে যাই? 33 পেয়ে যাই। তাহলে দেখেন এখানে আমরা কতগুলো পর্যায় লিখছি, 1টা 2টো 3টা 4টা। তাহলে পর্যায় সংখ্যা কত হবে? পর্যায় সংখ্যা হবে হচ্ছে 4। আমি যদি বলি গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা কত হবে? লাস্টে আমরা যেটা লিখছি সেটা হবে এর গ্রুপ নাম্বার। তাহলে পর্যায় 4, গ্রুপ 15। এটা করতে আমার সর্বোচ্চ 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় লাগলো, এর বেশি তো আমাদের লাগবে না, তাই না? তাহলে দেখেন এই জিনিসটা কি আপনারা ইজিলি করতে পারবেন কিনা? দেখেন আর্সেনিকের কিভাবে আমরা বের করব? আমরা ম্যাজিক নাম্বারটা দিয়ে সুন্দর করে কোথায় চলে যাব? পারমাণবিক সংখ্যা পর্যন্ত চলে যাব। পারমাণবিক সংখ্যা কত? 33। তাহলে 2 8 8 15 দিয়ে দিলে আমাদের 33 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পর্যায় লিখছি 4টা, তাহলে আমাদের পর্যায় সংখ্যা 4। গ্রুপ লাস্টে যেটা থাকবে, একদম লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি? গ্রুপ নাম্বার। তাহলে আমাদের গ্রুপের সংখ্যা কত? লাস্টে লিখছি আমরা 15, তাহলে আমাদের গ্রুপ সংখ্যা হবে 15। এখন দেখেন এবার আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে ভাই, যে সবসময় কি পারমাণবিক সংখ্যা দিয়ে দিবে? মেডিকেলের কোশ্চেন এই জন্য ইজি বলি আমরা, কারণ সবসময় আপনাকে পারমাণবিক সংখ্যা বলে দিবে। প্রত্যেকটা সময় যে কটা কোশ্চেন আপনি দেখেন না কেন, প্রত্যেকটা জায়গায় দেখবেন পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। দেওয়ার দরকার নাই, দিয়ে দিছে। মনে করেন সালফার, সালফারের পারমাণবিক সংখ্যা কিন্তু আমরা সবাই জানি, সালফারের পারমাণবিক সংখ্যা আমাদের কত? 16। কিন্তু তারপরেও কিন্তু এটা দিয়ে দিবে। দরকার হলে পাশে বানান করে লিখে দিবে যে সালফার পারমাণবিক সংখ্যা 16। তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনোই দরকার নাই যে এই জিনিসটা আমার আসলে মনে থাকবে কি থাকবে না। ঠিক আছে? তাহলে দেখেন এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা? বোঝেন তাহলে আমি আরেকটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। দিশা বলছেন এই জিনিসটা আরেকটা করে দেখান। হ্যাঁ আমি আরেকটা করে দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে বাকি যারা আছে তারা কি বুঝছেন কিনা? আচ্ছা তাহলে দেখেন আমি আরেকটা করে দেখাই, বড় একটা করে দেখাই। যেমন আমি মনে করলাম, আপনার বললাম হচ্ছে লেড পিবি 82, লেডের পারমাণবিক সংখ্যা কত আমাদের? 82। এখন দেখে এইটার যদি আমাদের কি বের করতে হয়? অবস্থানটা যদি আমাদের বের করতে হয়, পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা যদি আমাদের বের করতে হয়, তখন আমরা কি করব? একই কথা, ম্যাজিক নাম্বার দিয়ে করব। 2 লিখলাম, 8 8 18 18, কত পর্যন্ত গেছে আমাদের? দেখেন 18 18 18, টোটাল হলো এখানে 54। 3 18 54, 54 সাথে আর কত যোগ করলে আমাদের 82 হয়? 54 সাথে যদি আমরা 28 যোগ করে ফেলি তাহলে আমাদের হয় হচ্ছে 82। তাহলে এখন দেখেন আমাদের কয়টা পর্যায় লিখছি আমরা এখানে? 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, তাহলে আমাদের পর্যায় সংখ্যা হবে 6। গ্রুপ সংখ্যা লাস্টে যেটা বলছি ওইটা, গ্রুপ সংখ্যা কত লাস্টে? দেখেন 28 আছে। এখন কথা হচ্ছে যে ভাই 28 তো আর আমাদের গ্রুপ সংখ্যা হইতে পারে না, আমরা তো জানি গ্রুপ সংখ্যা সর্বোচ্চ 18 পর্যন্ত হতে পারে। জাস্ট মাথায় রাখবেন, যদি কখনো 18-র চেয়ে বেশি হয়ে যায়, 18-র চেয়ে বেশি যদি হয়ে যায়,
তখন আপনার সুন্দর করে সেখান থেকে 14 বিয়োগ করে দিবেন। তাহলে গ্রুপ সংখ্যা যদি আমাদের লাস্টে যেটা 18 হচ্ছে যদি বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করব, সেখান থেকে 14 বিয়োগ করে দিব। 14 বিয়োগ করে দিলে আমাদের কত থাকে, 14 থাকে। তাহলে আমাদের গ্রুপ সংখ্যা কত হবে, 14। পর্যায় 6 গ্রুপ হচ্ছে আমাদের 14। পর্যায় 6 গ্রুপ হচ্ছে আমাদের 14। পর্যায় 6 গ্রুপ 14। ঠিক আছে। তাহলে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান যে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। আমি রুলস গুলো লিখে দিচ্ছি, সবাই একটু খাতা নেন, খাতা নিয়ে বসেন একটু। আমি রুলস গুলো একটু লিখে দিচ্ছি যে পর্যায় সারণীতে আপনাদের ইজিলি যদি অবস্থান যদি বের করতে হয় তাহলে আপনারা কি কি করবেন। সবাই একটু খাতাপত্রগুলো একটু হাতে নেন, রুলস গুলো একটু লিখে দিই। প্রথম রুলস 1 নাম্বার হচ্ছে কি, আমাদের প্রথম যে 18টা মৌল আছে, প্রথম 18টা মৌল, তার জন্য আমরা ইলেকট্রন বিন্যাস করলেই আমাদের অবস্থান এমনি এমনি বের হয়ে যায়, তাই না? আচ্ছা, সেকেন্ডে আমাদের কোনটা, বাকি যে মৌলগুলো আছে, বাকি মৌলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ম্যাজিক নাম্বার ব্যবহার করব। ম্যাজিক নাম্বার, ম্যাজিক নাম্বার। এবং যদি সেটা 18-র চেয়ে বেশি হয়ে যায়, শেষ সংখ্যা 18-র চেয়ে বেশি, 18-র চেয়ে বেশি হয়ে গেলে সেখান থেকে কি 14 বিয়োগ করে দিব। আমরা কি বিয়োগ করব, 14। এখন আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে না যে ভাই 14ই কেন বিয়োগ করতেছি, হ্যাঁ? আমাদের মাথায় কোশ্চেনটা আসতে পারে না যে 14ই কেন আমরা বিয়োগ করতেছি, কারণ আমাদের মাঝখানে দেখবেন যে আমাদের অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড, অ্যাক্টিনিয়াড মৌল এবং হচ্ছে কি ল্যান্থানাইড যে মৌলগুলো আছে, এগুলোতে কিন্তু আমাদের 14টা মৌল কিন্তু এখানে আলাদা করে সারিতে দেওয়া আছে। এই 14টা মৌল আলাদা করে সারিতে দেওয়ার জন্য আমাদের এই পর্যায় সংখ্যাটা একটু চেঞ্জ হয়ে যায়, সরি গ্রুপ সংখ্যাটা একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, আর 3 নাম্বার যেটা 57 থেকে শুরু করে 71 পর্যন্ত এবং 89 থেকে শুরু করে 103 পর্যন্ত, এইখানে যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর জন্য পর্যায় সংখ্যা আপনি নরমালি ম্যাজিক নাম্বার দিয়ে বের করতে পারবেন, কিন্তু তাদের জন্য গ্রুপ অলওয়েজই 3 হবে। তাদের জন্য গ্রুপ অলওয়েজ কি হবে, 3 হবে। তাদের জন্য গ্রুপ অলওয়েজ 3 হবে। অঙ্কিতা এখানে বলেছেন ভাইয়া এই নিয়মে সালফারেটটা একটু করে দেখান। দেখেন বাবা, এই যে প্রথম 18টা মৌল, এগুলো আমাদের এমনি মনে থাকে, এইগুলোর জন্য কিন্তু আমাদের এই নিয়মে কিন্তু প্রথম 18টা কিন্তু আমরা করতে পারবো না। ঠিক আছে, কারণ প্রথম 18টা আমাদের একদম ঠোঁটের আগায় থাকে, একদম 9, 10 বাচ্চাকাল থেকে কিন্তু আমরা এই জিনিসটা করে আসতেছি, এটা কিন্তু আমাদের এমনি মনে থাকে। আমার টেন্ডেন্সি হচ্ছে এর চেয়ে যদি বড় থাকে, 18-র চেয়ে যদি বেশি থাকে, তাহলে আমরা কিভাবে ইজিলি বের করতে পারবো, কারণ 18 পর্যন্ত আপনারা ইজিলি ইলেকট্রন বিন্যাস করে করতে পারেন, 1s 2s 2p 3s, এগুলো দিয়ে কিন্তু ইজিলি করতে পারেন। ঠিক আছে, তাহলে এই 3টা জিনিস একটু মাথায় রাখবেন যে প্রথম 18টা মৌল হলে ইলেকট্রন বিন্যাস হিসেবে আমরা করব, যদি তার চেয়ে যদি বেশি হয়ে যায় তখন আমরা কি করব, বাকি মৌল যেগুলো আছে সেগুলো ম্যাজিক নাম্বার দিয়ে করব। ম্যাজিক নাম্বারে আমাদের পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা বেরো যাবে, তাই না? পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা কিন্তু আমাদের বেরো যাবে। লাস্ট যে সংখ্যাটা সেটা যদি আমাদের 18-র চেয়ে বেশি হয়ে যায় তখন আমরা কি করব, সেখান থেকে 14 বিয়োগ করে দিব। আর লাস্টে কি দেখেন, 57 থেকে 71 পর্যন্ত এবং 89 থেকে 103 পর্যন্ত, এদের যে পর্যায় সংখ্যাটা যেটা থাকবে সেটা ম্যাজিক নাম্বার দিয়ে বের করা যাবে, কিন্তু গ্রুপ অলওয়েজ কি হবে, 3। কারণ এগুলো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ল্যান্থানাইড, এটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিনাইড। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বা ইজিলি করতে পারবো কিনা আমরা। এই জিনিসটা কিন্তু আপনি এইচএসসি তেও লাগাইতে পারেন, এইচএসসি তেও ইজিলি কিন্তু এই জিনিসটা ইউজ করে বের করতে পারেন, এমসিকিউ কিন্তু এভাবে ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে, যে কোনো কিছু। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আর লিখছেন কিনা, লেখা হয়ে গেছে কিনা, লেখা হয়ে গেলে আমাকে একটু বলেন যে ভাই লিখে ফেলছি। আর একটা বিষয়, আমার লেখা একটু চাইনিজদের মতো, যদি কোনো লেখা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, যে ভাই এই লেখাটা বুঝতে পারিনি, আমাকে একটু বলে শোনান, বললেই হচ্ছে, আমি একটু সুন্দর করে লিখে দিব না। ঠিক আছে। আচ্ছা, অঙ্কিতা অঙ্কিতা বোঝা গেছে? গুড, লেখা শেষ। আচ্ছা, এরপর দেখেন আমাদের পরের টপিক আমরা চলে যাই। ব্লক সমূহ, ব্লক কিন্তু আমরা বলে ফেলছি অলরেডি, ব্লক নিয়ে কিন্তু আর কোনো কথাবার্তা কিন্তু বলা নাই। এবার আসেন এই যে মেডিকেল 20-21 সালে কিন্তু এই কোশ্চেনটা আসছিল, এবং এটার উত্তর আমাকে একটু করেন, আপনারা যারা যারা ক্লাস করতেছেন
এটার একটু উত্তর আমাকে একটু করেন। এটার উত্তর আমাকে একটু বলেন যে এস এবং পি ব্লকের মৌলসমূহের ক্রম কোনটা। একদম ডিরেক্টলি এইভাবে আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় 20-21 সালে এই কোশ্চেনটা আসছিল। শাবাশ। সুইটি সাহেব বলেছে ভাইয়া পাশে কি, পাশে এগুলো হচ্ছে আপনাদের জন্য একটু কি বলে এটারে, মজা দেওয়ার জন্য আর কি রাখা, তেমন কোনো কিছু না, এটা সিরিয়াসলি নেওয়ার মতো কোনো কিছুই না, ঠিক আছে, এটা জাস্ট আপনাদের একটু মজা দেওয়ার জন্য আর কি রাখা। গুড, শাবাশ, সবাই অ্যান্সার করতেছেন। মৌসুমী, প্রীতম, অঙ্কিতা, বর্ষা, ফারিয়া, সবাই অ্যান্সার করছেন, মাহিন, সবাই অ্যান্সার করছেন, শাবাশ। তাহলে এই জিনিসটা আমরা ইজিলি করতে পারলাম। ওকে ফাইন। এরপরে চলে আসেন আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি। এটা ম্যাথ কোশ্চেন 12-13 সালে আসছিল এই কোশ্চেনটা, এবং এটার উত্তর একটু করে ফেলেন আমাকে, এটা উত্তরটা একটু কুইক বলে ফেলেন। এটার উত্তর আমাকে একটু বলে ফেলেন যে পর্যায় সারণীর মূল ভিত্তি কোনটা। পর্যায় সারণীর মূল ভিত্তি নিচের কোনটি। আবার অঙ্কিতা বলেছেন সি, ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, অল্প বলেছেন 2, ইলেকট্রন সংখ্যা। প্রীতম কুণ্ডু বলেছেন 3, ফারিয়া বলেছেন 3, ইলেকট্রন বিন্যাস। আসিফুর রহমান বলেছেন সি 3। আচ্ছা, শাবাশ। তাহলে দেখেন এখানে কিন্তু উত্তর কিন্তু আসলে দুইটা, এটা আমি বলছি তোমাদের হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 12-13-তে আসছিল, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু দুইটা, ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যা দুইটাই হবে, ঠিক আছে, উত্তর কিন্তু দুইটাই হবে। তো কথা হচ্ছে যে এই টাইপের কোশ্চেন কিন্তু আসা বন্ধ, যে কোনো ডাবল অ্যান্সার, ডাবল উত্তর বা কোনো হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যান্সার, ঠিক আছে, ব্ল্যাঙ্ক উত্তর, এগুলো কিন্তু এখন আর মেডিকেলে থাকে না, এগুলো কিন্তু এখন আর নাই, কিন্তু আগের কালে ছিল। এবং এটার উত্তর হচ্ছে দুইটাই, ইলেকট্রন বিন্যাসও হবে, পারমাণবিক সংখ্যাও হবে, ঠিক আছে, দুটাই কিন্তু হবে। এই জিনিসটা এই জন্যই আপনাদের দেওয়া, আপনাদের এই জিনিসটা জানানোর জন্য যে মেডিকেলে কিন্তু এখন আর কোনো সেই ডাবল উত্তর হোক, ব্ল্যাঙ্ক অ্যান্সার হোক, এগুলো কিন্তু এখন আর থাকে না। ওকে, আচ্ছা, এরপর আসেন আমাদের পরেরটা। আচ্ছা, এটাও আপনাদের একটু মজাদার জন্য রাখা। ধরেন কেমিস্ট্রি যখন আপনারা একটু পড়তে যান, বায়োলজি খুবই মজা লাগে, কারণ বায়োলজিতে অনেক ছবি টবি দেখা যায়, বসে বসে এই যে জাদুর বাক্স হাতে নিয়ে অনেক কিছু দেখা যায়, ছবি টবি দেখা যায়, কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু আসলে এরকম কোনো কিন্তু ব্যবস্থা নাই, ঠিক আছে। কেমিস্ট্রিতে এরকম ব্যবস্থা না থাকার জন্য আপনাদের যে বিষয়টা হয়, আপনারা একটু কেমিস্ট্রি পড়ার পরে মনে হয় যে ব্রেনটা খুলে পড়ে গেছে, তাই না, সেই জন্য হচ্ছে আপনাদের এই ছবিটা একটু দেওয়া। তো এটা জাস্ট মজা করেই দেওয়া আপনাদের জন্য। তো বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, কেমিস্ট্রি বিষয়টা হচ্ছে কি আপনার বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, বেসিকটা ক্লিয়ার রাখতে পারলে আপনাদের আর এইসব যত রকমের যে টাইপের এমসিকিউ আসুক না কেন আপনি ইজিলি ক্যারি করতে, মানে নাম্বার ক্যারি করতে পারবেন। তো আপনি যদি মুখস্থ করে যান গড়বার্তা, আপনাদের এই যে একটা অভ্যাস কিন্তু সবার মধ্যেই তো আছে, অভ্যাসটা কি যে ভাই বুঝতেছি না, আচ্ছা ভাই যে কটা অনুশীলনে যে কটা আছে আমি মুখস্থ করে চলে যাবো না, মুখস্থ করে চলে গেলেই হয়ে যাবে না, কিন্তু আসলে কিন্তু লাভ হয় না দিন শেষে, কিন্তু আপনি ওইটার অ্যান্সার করতে পারেন, একটু ঘুরাই দিলে কিন্তু ওই জিনিসটার অ্যান্সার করা যায় না। তো আপনাদের এই যে একাডেমিকের জন্য আপনাদের কাছে একটা আকুল আবেদন থাকবে আমার, যে একাডেমিকে যে কয়দিন আছে স্যাররা যাই পড়াচ্ছে না কেন আপনি মিস দিবেন না, বিশেষ করে কেমিস্ট্রিটা মিস দিবেন না, কারণ পরবর্তীতে আপনার এই কেমিস্ট্রি নিয়ে অনেক সমস্যা পড়বে। মেডিকেলের সময় এসে বেসিক ক্লিয়ার না ভাই, এই জিনিসটা বুঝতেছি না, কিন্তু বেসিক ক্লিয়ার করার সময়ও কিন্তু নাই। এখন চিন্তা করেন আপনি জৈব যৌগ পড়তেছেন পুরো 2 মাস 3 মাস ধরে, তাই না, জৈব যৌগ 2 মাস 3 মাস ধরে পড়তেছেন, কিন্তু যখন মেডিকেলের সময় আসবেন জৈব যৌগ আপনার 2 দিনে পড়তে হবে। 2 দিনে যখন আপনি পড়তে যাবেন জৈব যৌগের আপনার কোথা থেকে কি বেসিক দিবে, বা এই যে এই চ্যাপ্টারটাই মনে করেন, এই চ্যাপ্টারটা আপনি একাডেমিকে কিন্তু অনেক দিন ধরে পড়ানো হয়, 1.5 মাস 2 মাস ধরে কিন্তু পড়ানো হয়,
তো যখন আপনি এখানে আসবেন তখন একদিনে কিন্তু পুরো চ্যাপ্টার শেষ। পুরো চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন আপনার মাথা দিয়ে তো কোথা থেকে বেসিক, কোথায় জ্ঞানমূলক, কিভাবে মনে রাখবো, এত কিছু কিন্তু আপনি সময় পাবেন না কোনো কিছু করার। তো এখন যেহেতু সময়টা আছে আমাদের একাডেমিকটা ভালো করার জন্য, তো একাডেমিকটা কিন্তু আমাদের ভালো করতে হবে, একাডেমিকটা ভালোভাবে জানতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলবো একটু পরে, সমস্যা নেই, তার আগে আমরা একটু দেখে আসি। দেখেন এস ব্লক মৌলসমূহ, তার আগে আমরা একটু বই থেকে একটু ঘুরে আসি। দেখেন আমাদের অনেকখানি কিন্তু আমরা পড়ে ফেলছি। মৌলের অবস্থান নির্ণয়, মৌলের অবস্থান যে কটা আছে কিন্তু আমরা এখন ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, এবার আসেন বিভিন্ন মৌলের সাধারণ ধর্মাবলী। এস ব্লক মৌল, এস ব্লক মৌলের মধ্যে আমাদের ক্ষার ধাতু আছে এবং মৃৎক্ষার ধাতু আছে। ক্ষার ধাতু কেন বলি? কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে, তীব্রভাবে বিক্রিয়া করে সবল ক্ষার তৈরি করে, এই জন্য এদেরকে আমরা বলি ক্ষার ধাতু। মৃৎক্ষার কেন বলি? এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, ধাতব হাইড্রোক্সাইড তৈরি করে, ক্ষারক তৈরি করে, কিন্তু এবং এদের কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়। এদের কোথায় পাওয়া যায়? মাটি বা মৃত্তিকায় পাওয়া যায়, এই জন্য এদেরকে আমরা কি বলি? মৃৎক্ষার বলি। ওকে, এখন দেখেন যে এই ধর্মাবলীগুলো, এই ধর্মাবলী থেকে কিন্তু 13টা কোশ্চেন আসছে মেডিকেলে, টোটাল কিন্তু 13টা কোশ্চেন আসছে। তো এই কোশ্চেন গুলো কিন্তু আমাদের একটু জানতে হবে যে এস ব্লক মৌলের সাধারণ ধর্মাবলীর মধ্যে কি কি আছে। নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু, এরা নরম এবং নমনীয় ধাতু, যেমন সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়। তারপরে কি দেখেন, এদের অযুগ্ম ইলেকট্রন না থাকে, এদের যৌগ সমূহ কি হয়? বর্ণহীন হয়। ক্যাটায়ন সমূহ বিজোড় ইলেকট্রন না থাকায় এরা ডায়াম্যাগনেটিক বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। আবার দেখেন এরা তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, তীব্র বিজারক রূপে কাজ করে। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। এখন দেখেন ভাই, এত কিছু, এত ইগুলো আমার কিন্তু মনে থাকে না, এত বৈশিষ্ট্য কিন্তু আমার মনে থাকে না। আপনার জন্য আমার কাছে নেমোনিক আছে, আপনি নেমোনিক দিয়ে পড়বেন। যদি আপনার যদি এটা মনে না থাকে তাহলে আপনি নেমোনিক দিয়ে পড়ে ফেলবেন। নেমোনিকটা কি? নিম্নের নরম বর্ণহীন ক্যাটায়ন বিজারকের বিকর্ষণ শিখায় জলে। এই নেমোনিকটা আপনার একটু লিখে নেন। নিম্নের নরম বর্ণহীন ক্যাটায়ন বিজারকের বিকর্ষণ শিখায় জলে। নিম্নের বলতে কি? এটা নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। এটা কেমন? নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। নরম বলতে কি? এটা নরম এবং নমনীয়, নরম এবং নমনীয়। বর্ণহীন ক্যাটায়ন, এদের ক্যাটায়নটা কেমন হয়? বর্ণহীন হয়, এদের ক্যাটায়ন কোনো বর্ণ দেখায় না। বিজারক, এরা তীব্র বিজারক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? তীব্র বিজারক হিসেবে কাজ করে। বিকর্ষণ, বিকর্ষণ বলতে কি বোঝায়? এরা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা এরা কি হবে? বিকর্ষিত হবে। শিখা, শিখা বলতে কি? শিখা পরীক্ষায় বর্ণ দেখায়, শিখা পরীক্ষায় বর্ণ দেখায়। কোন দুইটা বাদে? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বাদে। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বাদে বাকি যারা থাকবে তারা কি করবে? শিখা পরীক্ষায় বর্ণ দেবে। তাহলে এই যে এই নেমোনিকটা দিয়ে কিন্তু আপনি ইজিলি বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে, অনেকগুলো বৈশিষ্ট্য ছিল আমাদের, সেগুলো কিন্তু আমরা ইজিলি মুখস্থ করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে নিম্নের নরম বর্ণহীন ক্যাটায়ন বিজারকের বিকর্ষণ শিখায় জলে। শিক্ষা পরীক্ষায় বর্ণ। আচ্ছা, তাহলে দেখেন এই জায়গাটা আপনারা লিখছেন কিনা, এই নেমোনিকটা আপনারা লিখে ফেলছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। এই নেমোনিকটা আপনারা লিখে ফেলছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। এই নেমোনিক দিয়ে আপনারা সুন্দর করে এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন। সঞ্জিতা বলেছেন হ্যাঁ লিখে ফেলেছি। তারপর অঙ্কিতা লিখে ফেলেছেন, সুইটি লিখে ফেলেছেন। নাফিজ লিখে ফেলেছেন, মৌসুমী লিখে ফেলেছেন। আচ্ছা, নাইন, দিশা, এই শর্ট ফর্মুলাটাও বড়। হ্যাঁ, আমাদের বৈশিষ্ট্যগুলো পড়তে হচ্ছে। বৈশিষ্ট্য হচ্ছে তো এটা তো ইজি আছে, তাই না? মুখস্থ রাখা তো ইজি। আচ্ছা, তাহলে দেখেন এই জিনিসটা আমরা পড়ে ফেললাম। এরপর আসেন পরবর্তীতে আমাদের এখানে একটা বইতে আসি আমরা একটু, বইতে আবার একটু আমরা ফেরত যাই। তাহলে দেখেন এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এখন ইজিলি কিন্তু মুখস্থ করে ফেলতে পারবো, জাস্ট নেমোনিকটা দিয়ে আমরা সুন্দর করে পড়ে ফেলবো। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলছে দেখেন, বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ তৈরি করে, কারণ বেরিলিয়ামের আকার ছোট,
বেরিলিয়ামের কি হবে, আকারটা ছোট হবে। আকার ছোট হওয়ার কারণে সে কখনো আয়নিক যৌগ তৈরি করতে পারে না, সে ইলেকট্রনটা দান করে না, দান না করলে সে সমযোজী যৌগ তৈরি করে। আচ্ছা, এরপর আসেন আমাদের এই জায়গাটা আমাদের একটু পড়তে হবে। এই জায়গাটা অধিকাংশ সবাই স্কিপ করে চলে যায়, তো এই জায়গা থেকে অনেক সময় আপনাদের কোশ্চেন আসে। যেমন H ব্লক মৌলসমূহের নাইট্রাইড এবং কার্বাইডের আদ্র বিশ্লেষণ করলে নিচের কোনটি তৈরি হয়? আচ্ছা দেখেন, এটা একটু বলে দিই। নাইট্রাইড এবং কার্বাইডের আদ্র বিশ্লেষণ, নাইট্রাইড ও কার্বাইড। দেখেন আমি ম্যাগনেসিয়াম নিলাম, ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া করালাম, তাহলে আমাদের তৈরি হলো হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইড। কি তৈরি হলো? ম্যাগনেসিয়াম নাইট্রাইড। এখন এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে যদি আমরা গরম পানিতে উত্তপ্ত করি, তাহলে আমাদের তৈরি হবে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সাথে তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস। কি তৈরি হবে? অ্যামোনিয়া গ্যাস। আপনাদের কোশ্চেনটা এইভাবে চলে আসে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের আদ্র বিশ্লেষণে নিচের কোনটি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম নাইট্রাইডের আদ্র বিশ্লেষণে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের আদ্র বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয়? কোনটি উৎপন্ন হয়? তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রাইডের আদ্র বিশ্লেষণে আমাদের নিচের কোনটি তৈরি হবে? অ্যামোনিয়াটা তৈরি হবে। ম্যাগনেসিয়াম নাইট্রাইডের আদ্র বিশ্লেষণে নিচের কোনটি উৎপন্ন হবে? অ্যামোনিয়া তৈরি হবে। গুড। মৌসুমী আক্তার অল্পারায় বলেছেন অ্যামোনিয়া। গুড। তাহলে দেখেন এটা আমরা পারলাম। এবার কার্বাইডের কথাবার্তায় আসি। কার্বাইডটা আমাদের কোনটা? দেখেন ক্যালসিয়াম এর সাথে যদি আমরা কার্বনের বিক্রিয়া করাই, তাহলে আমাদের কি তৈরি হবে? ক্যালসিয়াম কার্বাইড তৈরি হবে। কি তৈরি হবে? ক্যালসিয়াম কার্বাইড। এখন এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমি আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমাদের তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিলিন গ্যাস। কোন গ্যাস? অ্যাসিটিলিন গ্যাস। কোশ্চেনটা এইভাবে আসে সুন্দর করে যে ক্যালসিয়াম কার্বাইডের আদ্র বিশ্লেষণে নিচের কোনটি উৎপন্ন হয়? কোনটা উৎপন্ন হবে? অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে। কোনটা তৈরি হবে? অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে দেখেন উপরেরটা নাইট্রাইডের আদ্র বিশ্লেষণ করলে আমরা কি পাবো? অ্যামোনিয়া পাবো। কার্বাইডের যদি আদ্র বিশ্লেষণ করে ফেলি আমরা, তাহলে আমরা কি পাবো? অ্যাসিটিলিন পাবো। কি পাবো? অ্যাসিটিলিন পাবো। দেখেন এই জিনিসটা কিন্তু আপনারা যদি না জেনে থাকেন, জানে কিন্তু হচ্ছে যারা ফল ব্যবসায়ী আছে না, এর মধ্যে কারো বাবা কি ফল ব্যবসায়ী আছে? ফলের ব্যবসা আছে এমন কি কেউ আছেন নাকি? থাকলে কিন্তু এই কথা বলবো না, আমাদের একটু কমেন্ট করে জানান যে এর মধ্যে আপনাদের কারোর মধ্যে কি, আপনাদের কারো বাবা কি ফলের ব্যবসা করেন কিনা, এমন কি আছেন কিনা? যদি থাকে তাহলে আমি বলবো না, তাহলে আমি আপনাদের একটা গোপন একটা কথা বলে দেবো। ফল ব্যবসায়ীদের এই সুইটি সাহার বাবা বলে ফেলছেন, তাহলে আমি এই জিনিসটা বললাম না আপনাদের। কারো যদি জানতে ইচ্ছা হয় আমার একটু নক করেন, আমি বলে দিব নি তখন। ঠিক আছে? এই সুইটি তাহলে জানে, তাহলে সুইটিটা নক করতে পারেন। আচ্ছা মাহিন রহমান বলতেছেন, বলেন। আচ্ছা বিষয়টা হচ্ছে যে এই যে ক্যালসিয়াম কার্বাইড না, ক্যালসিয়াম কার্বাইডের কথা কিন্তু আপনারা শোনেন যে কার্বাইড দিয়ে ফল পাকায়। কার্বাইড দিয়ে যে ফল পাকায় এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। কার্বাইড দিয়ে ফল পাকানো স্বাস্থ্যসম্মত। ঠিক আছে? কারণ কি আমাদের এই বিক্রিয়াটাই কিন্তু হয়। এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি পানির মধ্যে রেখে দিই আমরা, তাহলে অ্যাসিটিলিন তৈরি হয়। অ্যাসিটিলিনের মধ্যে যদি আমরা কোনো ফল রেখে দিই, তাহলে ফলটা খুব দ্রুত পেকে যায়। ঠিক আছে? এটা একটা পরিবেশ বান্ধব, কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে যে এটা কতটুকু দিতে হয়। যদি আপনার 20 লিটার পানি নেন, তার মধ্যে 1 গ্রাম নিলেই কিন্তু আমাদের 1 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বাইড নেই, তাহলে কিন্তু আমাদের এনাফ। কিন্তু আমাদের যে ফল ব্যবসায়ী যারা আছে, এরা তো আর এত কেমিস্ট্রি জানে না। এরা করে যে এই উঠা ফেলা, কালকেই ফল পেকে যাবে, কালকে 100 টাকা কেজি ধরে বিক্রি করে ফেলাবো। ঠিক আছে? ওদের কথাবার্তা কিন্তু এরকম থাকে, তাই না? ওরা তো আর কেমিস্ট্রি জানে না। এই জন্য হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো ফলটা খারাপ হয়। কিন্তু আসলে আমাদের ক্যালসিয়াম কার্বাইড দিয়ে যদি এইভাবে যদি মেনে চলে, যদি আমাদের ফলটা পাকানো হয়, তাহলে কিন্তু সমস্যা হয় না। কারণ ক্যালসিয়াম কার্বাইড দিয়ে কিন্তু সবাই কিন্তু পাকায়। ঠিক আছে? এই সুইটি কিন্তু রাগ করে গেছেন। আমি আঙ্কেলের কথা বলতেছি না, অধিকাংশ আমাদের যে ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু এই জিনিসটা এভাবে করেন যে একদম 1 খাবলা উঠায় নেয়, 1 হাত ভরে বালতির মধ্যে ফেলে দিয়ে বলে যে কালকেই পেকে যাবে, কালকে আমাদের বিক্রি করতে হবে। ঠিক আছে?
আচ্ছা তাহলে দেখেন আমাদের আশেপাশে কিন্তু সব জায়গায় কিন্তু আমরা কেমিস্ট্রি দিয়ে কিন্তু চলাফেরা করতেছি, কেমিস্ট্রির বিষয়পত্র কিন্তু আমাদের চারপাশে কিন্তু রয়েছে। আমাদের এই যে যে ক্যালসিয়াম কার্বাইডের কথাবার্তা এগুলো দিয়ে ফল পাকানো ঠিক আছে, কিন্তু যদি এর মধ্যে যদি আবার সংরক্ষক হিসেবে যদি আমরা ফরমালিন ব্যবহার করি সেটা আমাদের দেহের জন্য খারাপ। ফরমালিনটা আমাদের দেহে ক্যান্সার তৈরি করতে পারে। কিন্তু ক্যালসিয়াম কার্বাইড দিয়ে যদি ফল পাকানো হয় তাহলে কিন্তু সেটা খারাপ হয় না, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন আমাদের এটা কিন্তু আমরা পড়ে ফেললাম। এরপর আসেন আমাদের বইতে আমরা চলে আসি। দেখেন এই যে এই জিনিসটা আমরা কিন্তু পড়ে ফেলছি অলরেডি, আমাদের কি অ্যামোনিয়া তৈরি হবে আর কি অ্যাসিটিলিন গ্যাসটা তৈরি হবে। ওকে আচ্ছা এই সুইটি মানে মাইন্ড করার কোনো কিছু নাই, আমি এটা বলি নাই যে আঙ্কেল করে এই জিনিসটা, ঠিক আছে, জাস্ট নর্মালি বললাম। আচ্ছা এরপর আসেন সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কারণ কি সোডিয়ামটা অনেক বেশি সক্রিয়, অনেক বেশি সক্রিয়, এই জন্য আমরা সোডিয়ামটাকে কিসের মধ্যে রাখি, নিষ্ক্রিয় একটা তরল পদার্থ কেরোসিনের মধ্যে আমরা সংরক্ষণ করে রাখি, ঠিক আছে। এবার আসেন পি ব্লক মৌলসমূহ, মানে সাধারণ যে ধর্মাবলীগুলো আছে, পি ব্লক মৌলসমূহ আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয় এদেরকে, কারণ এগুলা খুব বেশি পরিবর্তন দেখায় না আমাদের, ব্যতিক্রম। আমরা জানি যে কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট, আচ্ছা কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট এক্সেপশন, তাই না। আমাদের কিন্তু এই এস এবং পি ব্লক যে মৌলগুলো আছে তারা কিন্তু এই এক্সেপশনটা খুব বেশি আছে, অবশ্যই ব্যতিক্রম অবশ্যই আছে, বাট খুব বেশি কিন্তু থাকে না, এই জন্য এদেরকে আমরা বলি আদর্শ বা প্রতিনিধি মৌল। এর উপরে আপনারা একটু লিখে রাখেন রস পর্যায় যেটা আছে, রস পর্যায় যেটা আছে সেটাকে আমাদের কবির স্যার আদর্শ পর্যায় বলেছেন। কি বলেছেন? আদর্শ পর্যায়। তাহলে আমাদের দেখেন রস পর্যায় যেটা, রস পর্যায় যেটা আমাদের রস পর্যায় যেটা সেটাকে কবির স্যার বলেছেন আদর্শ পর্যায়। এটা একটু আপনারা একটু লিখে রাখেন, ঠিক আছে, এটা একটু লিখে রাখেন বইয়ের উপরে একটু সুন্দর করে লিখে রাখেন যে আদর্শ পর্যায়ে আরেকটা আছে রস পর্যায়। এখন আমাকে একটু অ্যান্সার করেন যে রস পর্যায় বলা হয় কোন পর্যায়কে, কোন দুটি পর্যায়কে আমরা রস পর্যায় বলি, কোন দুটি পর্যায়কে আমরা রস পর্যায় বলি। আচ্ছা কোন দুইটা পর্যায়কে আমরা রস পর্যায় বলি, একটু কমেন্ট করে আমাকে একটু জানান যে কোন দুটা পর্যায়কে আমরা রস পর্যায় বলবো। আচ্ছা যদি নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে মনে হয়, যদি আপনারা যদি লেখা যদি মানে না বুঝতে পারেন বা কোথাও যদি মিস করে যান তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা প্রীতম কুণ্ড বলেছেন 2 3, সাবাস। অঙ্কিতা বলেছেন 2 আর 3, সুইটি বলেছেন 3 আর 4, না সুইটি এটা হচ্ছে 2 আর 3, আমরা বলছিলাম রস পর্যায় হচ্ছে আমাদের 2 আর 3, কারণ এখানে মাত্র 8টা করে মৌল আছে, ঠিক আছে, এটাকে আমরা আদর্শ পর্যায় বলে থাকি। আচ্ছা এখন আসেন পি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী। পি ব্লকে আমাদের কতগুলো মৌল আছে? টোটাল 36টা মৌল আছে, টোটাল আমাদের মৌল আছে কতগুলো? 36টা। এবং তার মধ্যে অপধাতু, অপধাতু হচ্ছে আমাদের 6টা। অপধাতু কয়টা আছে? 6টা আছে। এখন দেখেন অপধাতুগুলো কি কি, বাজারে সবাই আসতেছে, এই নেমোনিকটা দিয়ে আমরা পড়ে ফেলবো। বাতে হচ্ছে কি আমাদের বোরন, যাতে হচ্ছে কি জার্মেনিয়াম, সবাইতে হচ্ছে কি এসবি, ঠিক আছে, আসে হচ্ছে কি আমাদের আর্সেনিক, তেতে হচ্ছে টেলুরিয়াম, সিতে হচ্ছে কি সিলিকন। তাহলে আমাদের এই 6টা মৌলকে আমরা বলবো হচ্ছে অপধাতু। অপধাতুর পাশাপাশি যে নামগুলো আছে সেগুলো আমরা একটু জেনে ফেলি। অপধাতু, অর্ধধাতু, সেমি মেটাল বা মেটালয়েড। দেখেন একটা জিনিসের কতগুলো নাম, তাই না, জিনিস কিন্তু একটাই। আমি কোশ্চেন আপনারা এখান থেকে 4টা কোশ্চেন করতে পারি, 4 টাইপের কোশ্চেন। অপধাতু নিচের কোনটি, অর্ধধাতু নিচের কোনটি, সেমি মেটাল নিচের কোনটি, মেটালয়েড নিচের কোনটি, ঠিক আছে, আমি বিভিন্ন টাইপের কিন্তু কোশ্চেন আপনাকে করতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা উত্তর কিন্তু সব সেম। এই যে বাজারে সবাই আসতেছি এটা দিয়ে আমরা পড়ে ফেলবো বোরন, জার্মেনিয়াম, অ্যান্টিমনি, আর্সেনিক, টেলুরিয়াম এবং সিলিকন। এখন দেখেন গ্রুপ 13,
তাই না? গ্রুপ 13। আচ্ছা এখন দেখেন আমাদের গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16 এবং 17, 18 যে কটা মৌল আছে, সেই মৌলগুলো কি আমরা চিনি? এই মৌলগুলো যদি আমরা অধিকাংশ যদি না চিনে থাকি, তাহলে আমাদের প্রথম যে 30টা মৌল আছে, 30টা মৌল আমরা আজকে বাসায় বসে মুখস্থ করবো। পরের দিন আমি যে ক্লাস নিব, ক্লাসে কিন্তু আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? বা আমি কিন্তু আপনাদের ফোন করেও জিজ্ঞেস করতে পারি। আমি হঠাৎ করে দেখা গেলো ফোন করে বসলাম, এই যে মনে করেন সুইটিকে বা হচ্ছে ধরেন দিশা বা বর্ষা, ফোন দিয়ে আমি জিজ্ঞেস করলাম, এই আমার বলতো যে হচ্ছে আমাদের অপধাতু কোনগুলো আছে, তাই না? তারপর আমাদের 30টা মৌল একদম পর পর করে সিরিয়াল ওয়াইজ আমাদের বলে যা, ঠিক আছে? আমি জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে? তো আমাদের এই নামগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে, প্রথম 30টা। এখন আপনি একটু বেশি জানতে চান যে ভাই আমি গ্রুপ 13-র মধ্যে যে কটা মৌল আছে সবগুলো মৌল আমি জানতে চাচ্ছি, গ্রুপ 14-র মধ্যে যেগুলো আছে সেগুলো আমি জানতে চাচ্ছি, গ্রুপ 15-র মধ্যে যেগুলো আছে সেগুলো আমি জানতে চাচ্ছি। আপনার জন্য ব্যবস্থা হচ্ছে নেমোনিক দিয়ে মুখস্থ করে ফেলতে পারেন। সে নেমোনিক গুলো কোনগুলা দেখেন, আমি নেমোনিক গুলো আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। হয়ে গেল সেটা। এই যে শীটটা কিন্তু আমি আপনাদের দিয়ে দিব। গ্রুপ 1 এর মধ্যে দেখেন, হাই লিনাকে রুবি সাজালো ফ্রান্সে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বাটিতে হয়ে গেছে, ওটা বাটিতে রাখো হবে, ঠিক আছে? বাটিতে রাখো, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের কি গ্রুপ 2 এর মৌল সমূহ। তারপর দেখেন আমাদের গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 সবগুলো কিন্তু আমরা এভাবে নেমোনিক দিয়ে কিন্তু পড়ে ফেলতে পারি। সবগুলো যদি আপনি মনে রাখতে চান সমস্যা নেই, আপনি যদি এক্সট্রা করে জানতে চান তাহলে আমি আপনাকে অবশ্যই সাধুবাদ জানাই, অবশ্যই আপনি পড়বেন। কিন্তু আপনার মাস্ট বি প্রথম 30টা যে মৌলগুলো আছে একদম ঠোঁটের আগে রাখতে হবে, প্রথম 30টা মৌল ঠোঁটের আগে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের দেখেন এই যে অপধাতু কিন্তু এখানেও দেখেন, এই যে বড় ছেলে যেন আজ সব থেকে আতেল, এটা এই নেমোনিক দিয়েও পড়তে পারেন। বা আমি যেটা কেবল আপনাদের দেখালাম, এই যে হয়ে গেল সেটা, এই যেটা বাজারে সবাই আসতেছি, এটা দিয়েও পড়তে পারেন। এখন দেখেন গ্রুপ 13-র মধ্যে যেসব মৌলগুলো আছে সেটা আমি এই নেমোনিক দিয়ে পড়তাম। বাবা, বাবা, বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, বাবা এলো গেল কোথায়? ইন্ডিয়া থাইল্যান্ড। বাবাতে কি দেখেন, বাতে হচ্ছে কি আমাদের বোরন, এলোতে হচ্ছে কি অ্যালুমিনিয়াম, গেলাতে হচ্ছে কি গ্যালিয়াম, ইন্ডিয়াতে কি ইন্ডিয়াম, থাইল্যান্ড হচ্ছে কি থ্যালিয়াম, ঠিক আছে? টিএল, ঠিক আছে? বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড। আচ্ছা পিডিএফ আমি দিয়ে দিব, যা যা দরকার ক্লাসের নোটগুলো বা এক্সট্রা ইনফরমেশন যেগুলো যেগুলো লাগে, ওহি নাজিল করা যেসব কোশ্চেন আছে সবকিছু আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন গ্রুপ 13-র মধ্যে আমাদের যে বোরনটা আছে, বোরনের যে অক্সাইডটা সেটা অম্লীয় অক্সাইড হয়। সেটা কেমন এক অক্সাইড হবে? অম্লীয় অক্সাইড হবে। এবং দেখেন গ্রুপ 13-র মধ্যে আরেকটা মৌল যেটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা থাকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আমাদের ডাইমার তৈরি করে। আচ্ছা এখন ভাই তাহলে ডাইমারটা কি? ডাইমারটা আমরা একটু জেনে নিই, তাহলে ডাইমারটা কি? দেখেন এই ডাইমারটা হচ্ছে কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কিন্তু অষ্টক অপূর্ণ, এদের অষ্টক অপূর্ণ। তাহলে এদের অষ্টক পূর্ণ করতে হবে, অষ্টক পূর্ণ করতে হবে না? অষ্টক পূর্ণ করতে হলে এরা কি করে, আরেকটা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে এরা যুক্ত হয়, আরেকটা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে এরা যুক্ত হয়ে এরা একটা ডাইমার তৈরি করে। একটা কি তৈরি করে? ডাইমার তৈরি করে। এটাকে আমরা বলি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, বা ডাইমার একবারে এক কথায় আমরা কি বলি? ডাইমার বলি। এর পাশাপাশি আরেকটা মৌল ডাইমার তৈরি করে, আরেকটা যৌগ, সরি সেটা একটু লিখে রাখেন আপনারা বইতে, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডও কিন্তু আমাদের কি তৈরি করতে পারে? ডাইমার তৈরি করতে পারে। তার মানে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পাশাপাশি অ্যাসিটিক অ্যাসিডও আমাদের কি তৈরি করতে পারবে? ডাইমার তৈরি করতে পারবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন এবং এটা একটু বইতে লিখে রাখেন। গ্রুপ 13-এর জায়গাটা আপনার জাস্ট এইটুকু পড়লেই এনাফ, গ্রুপ 13-এর জন্য এইটুকুই পড়বেন এবং এইটুকুই এনাফ, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না। কারণ আপনাদের বই যখন আপনারা ঘাটতে যাবেন তখন দেখবেন অনেক কিছু লেখা আছে, সবকিছু মনে থাকতেছে না ভাইয়া, সবকিছু এত কিছু কিভাবে মনে রাখবো, বিভিন্ন বিক্রিয়া আছে, সবকিছু দরকার নেই আপনার। যতটুকু আমি এখানে দেখাই দিব, যতটুকু আমি বলে দিব ততটুকুই পড়ে রাখবেন, যাতে আপনার এইচএসসির উপরে কোনো হ্যাম্পার না হয় এবং একাডেমিকও আপনার এখান থেকে ক্লিয়ার হয়ে যায় এবং মেডিকেলে আপনি অনেকটা আগায় থাকেন, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন গ্রুপ 13, গ্রুপ 14-তে আসি আমরা। গ্রুপ 14-তে আমাদের যে মৌলগুলো আছে কার্বন, সিলিকন, আমরা নরমালি আমরা এগুলো জেনে থাকি, কার্বন আর সিলিকন আমাদের নরমালি আছে, তাই না?
কার্বন ডাইঅক্সাইড, কার্বনের যে অক্সাইডটা আছে কার্বন ডাইঅক্সাইডটা সেটা কেমন গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাইঅক্সাইডটা আমাদের কঠিন। কারণ কি সিলিকন ডাইঅক্সাইডটা পলিমার তৈরি করে, কি তৈরি করে, পলিমার তৈরি করে। সিলিকন ডাইঅক্সাইডটা আমাদের পলিমার তৈরি করে এবং এটা একটা দৈত্যাকার অণু। কেমন অণু, দৈত্যাকার অণু। সিলিকন ডাইঅক্সাইডটা পলিমার তৈরি করে এবং এটা একটা দৈত্যাকার অণু। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কি আছে, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল আছে, ভ্যান ডার ওয়ালস বল, দুর্বল কি থাকে, ভ্যান ডার ওয়ালস বল থাকে। ঠিক আছে, জাস্ট এটুকু আপনারা জেনে রাখবেন। বইতে আমি দেখাই দিচ্ছি, বইতে পিডিএফ এ সুন্দর করে দাগানো আছে, আপনারা ওটা দাগাই নিতে পারেন, সমস্যা নেই। জাস্ট আপাতত একটু শোনেন বসে বসে। আচ্ছা, শুষ্ক বরফের বা কঠিন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক কত, -56 ডিগ্রি সেলসিয়াস, -56 ডিগ্রি সেলসিয়াস। এটা ম্যাথ কোশ্চেন, এটা মেডিকেলে আসছিল যে শুষ্ক বরফের গলনাঙ্কের মান কত, -56 ডিগ্রি সেলসিয়াস। এরপর দেখেন সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হলেও কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না। কেন হয় না, কারণ কার্বনটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের হলে কি এর কি 2D থাকবে, এর কিন্তু 2D নাই, 2D না থাকলে আদ্র বিশ্লেষিত হইতে পারবে না। কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকন তৃতীয় পর্যায়ের মৌল এবং এর কি আছে 3D অরবিটাল আছে, এবং 3D অরবিটাল থাকার জন্য কি করতে পারবে, এই আদ্র বিশ্লেষিত হতে পারবে। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখেন আমরা এটা নর্মাল পড়াশোনা করলাম, যেটা আমাদের এইচএসসির জন্য সহায়ক এবং এইচএসসিতে আমাদের নর্মালি আসে। আমরা একটু আরেকটু এক্সট্রা একটু জেনে নিব। কি এক্সট্রা জেনে নিব, কার্বনের যে রূপভেদগুলো আছে, রূপভেদগুলো আমরা একটু জেনে নিব। একটু হেডলাইন দিয়ে রাখেন, বইতে যদি লিখে নিতে চান বইতে লিখে নিতে পারেন, সবচেয়ে বেটার হয় এটাই যদি আপনারা বইতে লিখে রাখেন। কারণ খাতায় কোন খাতায় কিভাবে লিখবেন পরবর্তী সেটা খুঁজে পাবেন কি পাবেন না তার কোনো গ্যারান্টি নাই। তো ভালো হয় যদি বইতে লিখে রাখেন। রূপভেদ, কার্বনের রূপভেদ কতগুলো, কার্বনের রূপভেদ হচ্ছে আমাদের 3টা। কতগুলো রূপভেদ দেখা যায়, 3টা রূপভেদ। কি কি রূপভেদ দেখা যায়, গ্রাফাইট, হীরক, আরেকটা রূপভেদ। এই কোশ্চেনটা আপনাদের জন্য, যে 3 নাম্বার কার্বনের 3 নাম্বার যে রূপভেদ আছে এই রূপভেদটা কে কে বলতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানান। যারা যারা ক্লাস করতেছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে কার্বনের আমি বললাম যে রূপভেদ আছে 3টা, তার মধ্যে 2টা আমি লিখে দিছি, আরেকটা আমাকে একটু বলেন। মৌসুমী আক্তার গ্রাফাইট বলেছেন, হীরক বলেছেন, আচ্ছা 2টা আমি লিখে দিছি। আরেকটা আরেকটা আমাদের রূপভেদ আছে, সেটাকে সেটা কি হবে আমাকে একটু বলেন। দেখি কে বলতে পারেন, আমাকে একটু কমেন্ট করে জানান। আপনারা সবাই কি ঘুমায় পড়ছেন নাকি? আপনারা সবাই কি ঘুমায় পড়ছেন? শাবাশ, মৌসুমী আক্তার বলেছেন ফুলারিন্স, শাবাশ, গুড। তাহলে দেখেন আমাদের 3 নম্বর যে রূপভেদটা আছে সেটার নাম হচ্ছে আমাদের ফুলারিন্স। এটাকে আমরা কি বলি, ফুলারিন্স বলি। ঠিক আছে, তাহলে কার্বনের রূপভেদ যদি আমরা বলি তাহলে সেটা কোনটা, ফুলারিন্স, গ্রাফিন বা ফুলারিন। শাবাশ, নাফিস বলেছেন ফুলারিন, সুইটি বলেছেন ফুলারিন। আচ্ছা, আমার কাছে মনে হয় একটু লেট লেট করে আসতেছে মেসেজগুলা, আমাদের কমেন্টগুলো একটু লেট লেট করে আসতেছে। আচ্ছা শাবাশ, তাহলে এটা আমরা জানি, কোনো সমস্যা নেই। এরপর আসেন আমাদের গ্রুপ 15। গ্রুপ 15কে আমরা কি বলে আসছি, গ্রুপ 15কে আমরা নিক্টোজেন বলে আসছি বা শ্বাসরোধকারী গ্যাস বলে আসছি। ঠিক আছে, গ্রুপ 15কে আমরা নিক্টোজেন বলছি বা নিক্টোজেনের মানে কি, শ্বাসরোধকারী গ্যাস। আচ্ছা, এরপর দেখেন নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটা, নাইট্রোজেন। কারণ নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন থাকে, কি থাকে, নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন থাকে, যেটা ভাঙতে গেলে আমাদের 945 কিলো জুল শক্তি দেওয়া লাগে, অনেক শক্তি দেওয়া লাগে। ঠিক আছে, নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন থাকে এবং যেটা ভাঙতে গেলে আমাদের 945 কিলো জুল শক্তি দেওয়া লাগে। এই জন্য আমাদের নিষ্ক্রিয় গ্যাসের পরে নাইট্রোজেনটা সবচেয়ে বেশি নিষ্ক্রিয় হয়। নাইট্রোজেনের 5টা এবং ফসফরাসের 4টা অক্সাইড আছে। ফসফরাসের যদি স্থায়ী অক্সাইড বলা হয় তাহলে বলবেন কতগুলো, 2টা। এবং ফসফরাসের রূপভেদ 3টা, যে 3টা আমরা সকল দিয়ে পড়ে ফেলবো। কি দিয়ে পড়বো, সকল দিয়ে পড়ে ফেলবো। সকল, সকল, সতে হচ্ছে সাদা, সতে কি সাদা, কতে হচ্ছে কি কালো, আর লতে হচ্ছে কি লাল।
ঠিক আছে, দেখেন আমি পাশে ছবিও দিয়ে রাখছি। কে বলে যে আমরা কেমিস্ট্রি ছবি দিয়ে পড়তে পারবো না? শুধু কি বায়োলজি কি আমাদের ছবি দিয়ে পড়তে হবে? না, আমরা কেমিস্ট্রিও পড়বো। দেখেন এই যে এটা সাদা, সাদা ফসফরাস, লোহিত ফসফরাস এবং হচ্ছে কি আমাদের কালো ফসফরাস। ঠিক আছে, এই উপরে যেটুকু, এই যেটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কি কালো ফসফরাস। তাহলে আমাদের রূপভেদ, ফসফরাসের রূপভেদ আমাদের জানতে হবে। ফসফরাসের রূপভেদ আমাদের কয়টা? 3টা। সকল দিয়ে আমরা পড়ে ফেলবো। তাহলে সাদা, কালো এবং লাল। ঠিক আছে, এই পর্যন্ত যতটুকু আমরা পড়ছি, কারো কাছে কি কঠিন মনে হয়েছে? কেমিস্ট্রি কি খুব কঠিন কথাবার্তা? হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানান। যারা যারা ক্লাস করতেছেন আমাকে একটু কমেন্ট করে জানান যে ক্লাস কি খুব বেশি কঠিন মনে হচ্ছে? নর্মাল কথাবার্তা আমরা বলতেছি না, খুব বেশি কঠিন কথাবার্তা আমরা বলতেছি? আচ্ছা, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা? এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন। বাবা সঙ্গীতা বলেছেন না, সুইটি সাহা বলেছেন না। দেখেন আমরা মজা করতে করতে পড়বো। ঠিক আছে, আমাদের পড়াশোনার মধ্যে সবকিছুই থাকতে হবে, তথ্যও থাকতে হবে, তারপরে আমাদের তার পাশাপাশি আমাদের মজার মাধ্যমে যে পড়াগুলো, বিভিন্ন নেমোনিকের মাধ্যমে পড়াশোনা, সবকিছু আমরা করব। ঠিক আছে, আচ্ছা সুইটি সাহা বলেছেন ক্লিয়ার, মৌসুমী আক্তার বলেছেন না। সাবাস, গুড। এরপর আসেন আমাদের পি ব্লক মৌলের মধ্যে গ্রুপ 16। গ্রুপ 16কে আমরা কি বলি? চ্যালকোজেন বলি। গ্রুপ 16কে আমরা কি বলবো? চ্যালকোজেন বলবো। গ্রুপ 16কে আমরা বলি চ্যালকোজেন, বা চ্যালকোজেন মানে কি? আকরিক উৎপাদনকারী। 16কে আমরা কি বলি? চ্যালকোজেন বা আকরিক উৎপাদনকারী। SF4 এবং SF6 অণু গঠনকালে সালফারের অষ্টক সম্প্রসারণ ঘটে। অষ্টক সম্প্রসারণ ঘটে। সালফারের কি ঘটে? অষ্টক সম্প্রসারণ। আচ্ছা, এখন অষ্টক সম্প্রসারণ থেকে অষ্টক অপূর্ণ, এটা আমরা কিভাবে বুঝি? দেখেন তো, আমি একটু বলে দিই। আমাদের যেমন AlCl3 এর কথাবার্তা আমরা বললাম, এটা আমরা বললাম হচ্ছে অষ্টক অপূর্ণ। ঠিক আছে, আবার দেখেন আমরা এখানে বলতেছি SF6 এবং SF4, এগুলো আমরা বলতেছি অষ্টক সম্প্রসারণ। কিভাবে এগুলো আমরা কিভাবে বের করি? দেখেন, অ্যালুমিনিয়াম যোজ্যতা ইলেকট্রনে 3টা ইলেকট্রন আছে, যোজ্যতা স্তরে 3টা ইলেকট্রন আছে, সাথে ক্লোরিন 3টা ক্লোরিন এখানে এসে যুক্ত হয়েছে। তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে বা যোজ্যতা যে শক্তি স্তরটা, সেখানে 3টা ইলেকট্রন আছে এবং সেখানে 3টা ক্লোরিন এসে যুক্ত হয়েছে। তাহলে টোটাল ইলেকট্রন হলো কতগুলো? 6টা। তাহলে 6টা হলে কি 8টা পূর্ণ হয়েছে? কিন্তু 8টা পূর্ণ হয় না। পূর্ণ না হলে এটা অষ্টক অপূর্ণ, এটা অষ্টক অপূর্ণ। এখন দেখেন সালফার, সালফারের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা। সালফারের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা। তাহলে 6টা লিখলাম 6, সাথে কতগুলো ফ্লোরিন যুক্ত হয়েছে? এখানে 4টা ফ্লোরিন যুক্ত হয়েছে। তাহলে 4টা ফ্লোরিন যখন এসে যুক্ত হয়েছে, তাহলে এর মান কত হয়ে গেল? 10 হয়ে গেল না? তাহলে সেটা কি 8-এর চেয়ে বেশি হয়ে গেছে। এটাকে আমরা বলি হচ্ছে অষ্টক সম্প্রসারণ। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলি? অষ্টক সম্প্রসারণ বলবো। ঠিকভাবে একইভাবে দেখেন SF6 এর ক্ষেত্রেও একইভাবে আমাদের 6 + 6, তাহলে কি 12 হলো না? 12 মানে কি অষ্টক সম্প্রসারণ। ঠিক আছে, আচ্ছা দিশা বলেছেন ক্লাসটা ভালো, বাট কেমিস্ট্রি বেসিক্যালি বাজে ভাইয়া। আর বিষয় হচ্ছে যে এই যে আপনাদের পড়াশোনা, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর ইংলিশ, জিকে, মেডিকেলের প্রার্থী যারা আছেন, মানে মেডিকেল প্রত্যাশী যারা আছেন, তাদের জন্য তো এগুলো আমাদের পড়তেই হবে। এগুলোরে আপনারা নিজের বাচ্চার মতো মনে করবেন, যে এগুলো হচ্ছে আমাদের একটা করে বাচ্চা। মানে কোনো বাচ্চা মনে করেন একটু বেশি বিজ্ঞানও, হ্যাঁ, কোনো বাচ্চা একটু কথা শোনে না, আর কথা বললে সে কথা ধরতে চায় না, তাহলে সেই বাচ্চাটাকে আপনি ফেলাই দেবেন? হ্যাঁ, সে বাচ্চাটা কি ফেলাই দেওয়ার মতো কি কোনো অবস্থা আছে? কোনো বাবা মা কি ফেলাই দেয়? তাহলে বাবা মা যদি ফেলাই না দেয়, তাহলে আপনার কেমিস্ট্রি কেন ফেলাবেন? তাহলে আরো ভালো করে বুঝাইতে হবে যে বাবা এইভাবে না, এইভাবে আপনারা একটু দেখেন, এইভাবে এইভাবে না করলে এইভাবে করলে ভালো হয়, যেভাবে ভালো হয় সেভাবে আপনারা জিনিসটাকে একটু হ্যান্ডেল করেন। হ্যান্ডেল উইথ কেয়ার। কেমিস্ট্রি কথা হচ্ছে এটা, যে আপনি এই জিনিসটা একবারে বুঝতেছেন না, আপনি একটু টাইম দেন, এর পেছনে একটু সময় দেন। সময় দিলে দেখবেন একবার যদি এই বিজ্ঞান বাচ্চা যদি ভালো হয়ে যায়, আজীবনই ভালো থাকে। ঠিক আছে, বিজ্ঞান বাচ্চা যদি ভালো হয়ে যায়, তাহলে আজীবনই ভালো থাকবে, বুঝছেন? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝছি কিনা? তাহলে অষ্টক সম্প্রসারণ কোনটা, অষ্টক অপূর্ণ কোনটা, তাহলে এই জিনিসটা আমরা ইজিলি ধরতে পারবো। আচ্ছা, তাহলে দেখেন এখানে অষ্টক সম্প্রসারণ ঘটতেছে। SF4 SF6 অনুগঠনকালে সালফারের অষ্টক সম্প্রসারণ ঘটে। H2O2 একটা অম্লধর্মী অক্সাইড, এটাকে আমরা পার অক্সাইড বলে থাকি। OF2 গঠিত হলেও OF4 এবং OF6 গঠিত হয় না। কারণ কি? আমাদের অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের মৌল 2D নাই। 2D না থাকার জন্য OF2 গঠিত হবে, কিন্তু OF4 এবং OF6 গঠিত হতে পারবে না।
হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় পদার্থ, নর্মাল কথাবার্তা আমরা এখানে বলছি। সালফারের রূপভেদ 3 ধরনের। সালফারে কয় ধরনের রূপভেদ দেখা যায়? 3 ধরনের। এখন দেখেন 3 ধরনের রূপভেদটা কি? এখানে ক্রিস্টাল, সালফারের রূপভেদ 3 ধরনের। এটা হচ্ছে কি আমাদের একটা রোম্বিক সালফার, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে প্লাস্টিক সালফার, এটাকে আমরা বলি হচ্ছে দুধ সালফার বা কলয়েড সালফার, আর ওইটাকে অনেক সময় ধরা হয় বা ধরা হয় না মনোক্লিনিক সালফার। এক্স্যাক্টলি বলতে গেলে 4টা হয়, কিন্তু আমরা নরমালি 3টা পড়বো। আমাদের কয়টা থাকে? 3টা থাকে। রোম্বিক, একটা হচ্ছে প্লাস্টিক, আর একটা হচ্ছে কি দুধ বা কলয়েড। আর একটা এক্সট্রা করে আপনারা পড়তে পারেন, সেটা হচ্ছে কি মনোক্লিনিক সালফার। আচ্ছা, নাফিস বলেছেন বাচ্চা মনে করি কিন্তু মারতে পারি না। এই সব বাচ্চারা কি পিড়াইতে হয় নাকি? হ্যাঁ, সব বাচ্চারা পিড়াইলে কি স্যার কথা শোনে? সব বাচ্চারা পিটাইতে হয় না, একটু আদর করতে হয়, আদর করে করে বুঝাইতে হয়, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, কেমিস্ট্রির ক্ষেত্রে আপনাদের কনফিডেন্সের ঘাটতি অনেক বেশি থাকে। কনফিডেন্স নিয়ে দেখেন, আমি আপনাদের একটা কথা বলি আজকে, জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন সবসময়, যে কনফিডেন্স সবসময় হাই থাকতে হবে। কিরকম হাই? আপনারা কোনো একটা টপিক পড়ছেন, সময় দিয়ে পড়ছেন, কিন্তু আপনাদের মধ্যে এই খুঁতখুঁতানিটা থেকে যায় যে আমার কি আসলে পড়া হয়েছে, আমি কি ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে পারছি, এই জিনিসটা আসলে কি আমি পারবো? আপনারা যে অলওয়েজ মাথার মধ্যে রাখবেন এইটা, যে আমি যেহেতু পড়ে আসছি সেহেতু আমার এই জিনিসটা পারবো, আমি এই জিনিসটা পারবো, কারণ আমি এই জিনিসটা পড়ে আসছি। হ্যাঁ, আপনি ওই জিনিসটা হয়তো পারবেন না বা ভুলে যাইতে পারেন, বা এমসিকিউ আসলে ওই জিনিসটা আপনি ভুল করে আসছেন। মনে করেন কোনো একটা এমসিকিউ আসছে, আমি আজকে আপনারা সুন্দর করে পড়াই দিচ্ছি, তারপর আপনি পরের দিন ভুল করছেন। তাইলে কথা হচ্ছে যে আপনি তাহলে এই জিনিসটা ভুল করছেন, কিন্তু আপনার মনের মধ্যে সবসময় কনফিডেন্স যে হ্যাঁ আমি পারবো, একদম 30-এ 30 পেয়ে দেখাবো, 50-এ 50 পেয়ে দেখাবো। এরকম আমরা টেন্ডেন্সি কিন্তু অলওয়েজ রাখতে হবে। কারণ কি, আপনি যদি ভুল করেন, কনফিডেন্সের সাথে যদি আপনি ভুল করেন, তাহলে পরবর্তীতে ওই জিনিসটা আপনার মনে থাকে। কারণ এই জিনিসটা কিন্তু আপনার সবসময় কিন্তু আপনার মাথায় রাখতে হবে, মাথায় রাখবেন সবসময়। যে জিনিসটা আপনি ভুলে যান, যে জিনিসটা আপনি ভুল করেন বা ভুলে যান, সেই জিনিসটা যদি আপনার যদি আবার মনে করায় দেওয়া হয়, বা মনে করেন কোনো একটা এমসিকিউ আপনি ভুল করে আসছিলেন, বা কোনো একটা ভুল আপনি করে আসছিলেন, সেই জিনিসটা কিন্তু আপনার আজীবন ধরে মনে থাকে। যেমন আমি হচ্ছে আমার জীবনে একটা ঘটনা আপনাদের বলি। ঘটনা হচ্ছে কি, ক্লাস নাইনে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষায় আমি খুলনা জেলা স্কুলে পড়ছি। তা আমাদের এক স্যার ছিল, রোহিত স্যার, ম্যাথের। তা আমি ওইখানে যে স্কোয়ার দেয় না, আপনারা যে স্কোয়ার দেন, এই যে স্কোয়ার, মনে করেন এক্স স্কোয়ার, তাই না, এরকম সুন্দর করে দেন। আমার 9-এর সময় অভ্যাস ছিল যে এই করে দেওয়া, ঠিক আছে, জাস্ট একটা টিক চিহ্ন দেওয়া, এটা হচ্ছে আমার স্কোয়ার ছিল। আর কথা হচ্ছে কি, যে 10 মার্ক হচ্ছে পাস, অর্ধবার্ষিকে 10-এ পাস। এখন আমি পাইছি হচ্ছে 9, কারণ আমি ফেল করছি, কারণ আমি খাতা দেখছি, কারণ আমি জানি যে আমি 13 মার্ক শিওর লিখে আসছি, 13 মার্কে আমি 13 পাবোই, পাস আমার করতে হবে। কারণ আমি দেখি যে আমি যে জায়গায় এরকম এক্স স্কোয়ার লিখে রাখছিলাম, এরকম পাখি আগে রাখছিলাম, সে পাখির জায়গাটা স্যার গোল করে ওই পুরো ম্যাথটা ধরে 0 দিয়ে দিয়েছে। মানে 4 মার্কের ম্যাথ আমি ওই জায়গায় পাইছি 0, তাহলে আমার এই জায়গায় 13 থেকে কমে যায় 9 হয়ে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে স্যারে আমি যখন দেখাইছি, স্যার এটা তো আমি স্কোয়ার দিছি স্যার, স্যার বলে যে এটা কি স্কোয়ার, তুই কি পাখি আঁকিছিস, তুই কি ক্লাস 7-8 পড়িস, এখানে তুই পাখি আঁকিছিস, সেটা কি কোনো স্কোয়ার হয়েছে, আবার তুই এটা আমার কাছে নিয়ে আসিস দেখানোর জন্য। স্যারে আমি এত তেলানোর পরেও কিন্তু স্যার 4 মার্ক আমার দিল না, তার মানে অর্ধবার্ষিকে ফেল করছিলাম, ঠিক আছে। এই জিনিসটা হয়েছে মিনিমাম কেন তো 7 বছর হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা আমার এখনো মনে আছে যে আমি ওইখানে ওই যে স্কোয়ার দেওয়ার জন্য, একটা পাখি আঁকানোর জন্য কিন্তু ফেল করেছিলাম। এরপর থেকে আমি সবসময় যে কবার স্কোয়ার দিই না কেন, সবসময় উপরে সুন্দর করে 2 দেই, আর কোনো কিছু দিই বা না দিই, উপরে সুন্দর করে 2 দেই। এই জিনিসটা আমার আজীবন ধরে মনে থেকে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে, ভুল যদি আপনাদের হয়, আপনারা এখন ভুল করেন, সমস্যা নেই, ভুল করলে আপনাদের ওই জিনিসটা মনে থাকবে। আপনাদের টেন্ডেন্সিটা কি থাকা দরকার, আমার সর্বোচ্চ যতটা আমি মনে রাখতে পারি, তাই না? কারণ আপনি ভুল করছেন, ওই জিনিসটা আপনার মনে থাকতেছে, তো ভুল করেন, কনফিডেন্সের সাথে ভুল করেন, কোনো সমস্যা নেই।
আর একটা মেডিকেলের ঘটনা আমি আপনাদের বলি, আমি একটু গল্প টল্প করতেছি, আপনারা কি আর মাইন্ড করেন না, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। তো কনফিডেন্স কেন রাখতে বলতেছি, দেখেন আপনাদের মেডিকেলে আমি যখন গেছি, আমাদের পরীক্ষাটা ভাইভা ভিত্তিক। আপনারা জানেন যে মেডিকেলের সম্পর্কে যদি কারো আইডিয়া থেকে থাকে আপনারা জানবেন যে মেডিকেলে অধিকাংশ এক্সাম হয় হচ্ছে ভাইভা ভিত্তিক। আপনার কোনো একটা কোশ্চেন ধরবে মুখে, মানে স্যার যে ম্যাডামরা যারা থাকে, প্রফেসররা যারা থাকে, ওরা কোশ্চেন জিজ্ঞেস করে আপনার অ্যান্সার করতে হয়, মুখে মুখে অ্যান্সার করতে হয়। তো এখানে একটা টপিক ছিল হচ্ছে শোল্ডারের মুভমেন্ট, মানে আমাদের শোল্ডার যে আমরা যে নাড়াই, যে বিভিন্ন নাম আছে, ভিতরে গেলে কিরকম হয়, বাইরে গেলে কেমন হয়। আমি ওই টপিকটা কখনো পড়ি নাই, আমার পড়ে যেতে মনে নাই। তো কোশ্চেন হচ্ছে, ম্যাডাম হচ্ছে ওই কোশ্চেনটা ধরে বসছে আমারে, বলছে যে বাবা আমার একটু দেখাও তো, শোল্ডারের মুভমেন্ট গুলো আমার একটু দেখাও তো। আমি এখন কি করবো, এখন তো ম্যাডামের সামনে তো কনফিডেন্স তো নিচু করা যাবে না। আমি উঠছি এইভাবে ওইভাবে যা পারি সেভাবে দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেখাই দেওয়ার পরে এখন ম্যাডাম অনেকক্ষণ আমার দিকে এভাবে তাকায় আছে। আমি যা বলছি কনফিডেন্সের সাথে ভুল আমি দেখাইছি, আমি জানি যে কনফিডেন্স আছে আমার, আমি ভুল আমি উত্তর করছি কনফিডেন্সের সাথে। ম্যাডাম তাকায় থাকার পরে অনেকক্ষণ পরে আমার বলতেছে যে বাবা ক্লাসে কি এইভাবেই দেখাইছিল, স্যার কি তোমাকে এইভাবেই পড়াইছে? আমি তো আর বলতে পারতেছি না যে না ম্যাডাম এভাবে দেখায় নাই, কারণ আমার কনফিডেন্স কমে যাবে। আমি তখন বলছি যে জি ম্যাডাম এইভাবেই দেখাইছে স্যার, এইভাবেই দেখাইছে। ম্যাডাম আর পরে আর কিছু বলতে পারতেছে না, যে দেখছে ছেলের কনফিডেন্স এত হাই, এই ছেলের তো আর কোনো কিছু বলা যাবে না, কারণ ছেলে তো স্যারই একদম পুরো নামাই দিল যে এইভাবে তো স্যার দেখায় না, সেটা ম্যাডামও জানে। ম্যাডাম বুঝতে পারছে যে আমি কনফিডেন্স আমি ডাউন করতে যাচ্ছি না, কিন্তু আমি ভুল বলতেছি। এক্সাম চলতেছে, ভাইবার সময় উনি আমারে বসে বসে দেখাই দিল যে শোল্ডার মুভমেন্ট গুলো কেমন হয়, শুধুমাত্র আমার কনফিডেন্সের জন্য। তো কথা হচ্ছে যে লাইফের যে কোনো জায়গায় আপনারা আসেন না কেন, প্রত্যেকটা জায়গায় আপনার এই কনফিডেন্সটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ আপনি কোনো একটা সমস্যা নেই, বাট কনফিডেন্স থাকতে হবে যে আমি ঠিক। যতক্ষণ পর্যন্ত কেউ না আপনাকে দেখাই দিচ্ছে যে না ভাই তুই যেটা বলছিস সেটা ভুল, ততক্ষণ পর্যন্ত আপনি বলবেন যে না আমারটাই ঠিক। ঠিক আছে, ভুল করলে কনফিডেন্সের সাথে ভুল করলে পরবর্তীতে এটা মনে থাকলে জিনিসটা আপনার জন্য পরবর্তীতে ফ্রুটফুল হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন এবার আমরা আসি, তাহলে পরে আমরা চলে আসবো 17 নম্বর যে গ্রুপটা আছে। 17 নম্বর গ্রুপে দেখেন ফ্লোরিন ফিকে হলুদ গ্যাস, ক্লোরিন সবুজাব এবং সবুজাব হলুদ গ্যাস, আর ব্রোমিনটা হচ্ছে কি লাল বর্ণের তরল, আয়োডিন হচ্ছে গাঢ় বেগুনি কঠিন পদার্থ, অ্যাস্টাটিন হচ্ছে কি পুরোপুরি কঠিন পদার্থ। ওকে, আচ্ছা এরপর আসেন আমাদের এপাশে দেখেন আমি সুন্দর করে ছবিগুলো দিয়ে দিচ্ছি। ফ্লোরিন হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কি ক্লোরিন, তারপর এটা আমাদের হচ্ছে ব্রোমিন লাল বর্ণের যে তরলটা আছে, আর এটা হচ্ছে আমাদের আয়োডিন। ঠিক আছে, এগুলো আপনারা সুন্দর করে পড়ে ফেলবেন। দিশা বলছেন ওভার কনফিডেন্স ইজ গুড, হ্যাঁ বাট এটা কখনো করা যাবে না যে আপনারা কেউ ঠিক করাই দিচ্ছে কিন্তু তারপরে আপনি বলে যাচ্ছেন না আমি ঠিক, এটা করা যাবে না। আপনার কেউ ঠিকটা দেখাই দিলে আপনার সেই ঠিকটা মেনে নিতে হবে যে হ্যাঁ তাহলে এটাই ঠিক, আপনার ভুল হয়েছে হয়তো আগে বাট এখন সেটা মেনে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই বর্ণগুলো আমরা এখান থেকে দেখে ফেললাম। এরপর দেখেন এরা কি শক্তিশালী জারক কারা, যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলি, জারক বলি। এরা হ্যালোজেন, এদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আয়োডিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকবে, তারপর থাকবে ব্রোমিনের, তারপরে ক্লোরিন, তারপর হচ্ছে কি আমাদের ফ্লোরিন। ঠিক আছে, তাহলে আয়োডিন ব্রোমিন ক্লোরিন আর হচ্ছে কি ফ্লোরিন সবচেয়ে বেশি থাকবে আয়োডিনের, তারপর থাকবে ব্রোমিনের, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিনের। জাস্ট এটা আপনার এইভাবে মনে রাখতে পারলে আপনারা জাস্ট এইভাবে মনে রাখবেন যে ক্লোরিন এবং ফ্লোরিনটা হচ্ছে গ্যাস, এই জন্য এদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা থাকবে কম। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যার বেশি সে কি পদার্থ হবে, সে কঠিন পদার্থ হবে। তারপরে তার চেয়ে যদি একটু কমে যায় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, তাহলে সেটা হয়ে যাবে তরল। দেখেন এই যে ব্রোমিনটা তরল পদার্থ, আর সবচেয়ে কম কার ক্লোরিন এবং ফ্লোরিনের, এই জন্য এই দুটো কেমন হবে, গ্যাসই হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন আমাদের অক্সিজেনের চেয়ে ফ্লোরিন এবং ক্লোরিন শক্তিশালী জারক হিসেবে কাজ করে। ক্লোরিন একই সাথে জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে। অক্সিজেনের চেয়ে ফ্লোরিন অধিক সক্রিয় জেনন ফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, ডাইফ্লোরাইড এবং হেক্সাফ্লোরাইড তৈরি করে। হ্যালোজেনের হাইড্রোজেনের শক্তিক্রম
হাইড্রোজেন আয়োডাইডের বেশি, ব্রোমাইডের, তারপর ক্লোরাইড, তারপর ফ্লোরাইড, এগুলো আমরা সব বইতে দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা একটু বইতে চলে যাই, অনেকক্ষণ ধরে আমরা এগুলো পড়লাম, আমাদের বইতে একটু আমরা চলে যাই, বইটা আমরা একটু দেখে আসি। দেখেন এই যে আমাদের এই যেটা 13 নাম্বার যে গ্রুপটা আছে, 13 নাম্বার দেখেন বোরনের অক্সাইডটা অম্লীয়। ঠিক আছে, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? বোরিক অ্যাসিড তৈরি করে। ওকে, এরপর দেখেন আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা ডাইমার অণু তৈরি করে, এটা কিন্তু আমরা দেখে আসছি। পাশাপাশি আর কোনটা আমি লিখে দিয়েছি কিন্তু, আর কোনটা, আর কোন যৌগটা ডাইমার অণু তৈরি করে, এটা আমাকে একটু আপনারা লিখে দেখান যে আপনারা লিখছেন যে আর কোন যৌগ, আর কোন যৌগ ডাইমার অণু তৈরি করে, আর কোন যৌগ ডাইমার অণু তৈরি করে, আর কোন যৌগ ডাইমার অণু তৈরি করে, আমাকে একটু কমেন্ট করে জানান। অঙ্কিতা বলেছেন এক্সেসিভ অফ এনিথিং ইজ হার্মফুল, অবশ্যই কনফিডেন্স থাকা যাবে, ওভার কনফিডেন্স থাকা যাবে না। ঠিক আছে, আচ্ছা শাবাশ, সবাই লিখছেন অ্যাসিডিক অ্যাসিড, গুড। আচ্ছা, এরপরে আমাদের আসেন 14 নম্বরে, এই যে কার্বন ডাইঅক্সাইডটা কি আমাদের গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাইঅক্সাইডটা কি কঠিন পদার্থ। কারণ আমাদের দেখেন কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমাদের কি থাকে? দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কার্যকর থাকে, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড একটা পলিমার যৌগ বা দৈত্যাকার অণু তৈরি করে, এবং শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক কত? -56 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা এরপর আসেন আমাদের হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হতে পারে না, কিন্তু কোনটা পারে? সিলিকন টেট্রাক্লোরাইড কিন্তু আমাদের পারে, সিলিকন টেট্রাক্লোরাইড কিন্তু আমাদের আদ্র বিশ্লেষিত হতে পারে, এইখানে দেখেন দিয়ে দিছে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবং সিলিকন অষ্টক সম্প্রসারণ করতে পারে। এখানে আপনি একটু লিখে রাখেন, এখানে একটু টান দিয়ে লিখে দেন যে 14, 15 এবং 16 নাম্বার যে মৌলগুলো আছে, 14, 15 এবং 16 নাম্বার যে মৌলগুলো আছে, তারা সবাই কি করতে পারবে? অষ্টক সম্প্রসারণ করতে পারে। তাহলে আমাদের সিলিকন, ফসফরাস এবং সালফার, সিলিকন, ফসফরাস এবং সালফার, এই তিনটা যে মৌল আছে, এই তিনটা মৌল কি করতে পারবে? অষ্টক সম্প্রসারণ করতে পারে। এই তিনটা একটু মাথায় রাখবেন, তাইলেই হবে। আচ্ছা, গ্রুপ 15, এদেরকে আমরা কি বলছি? নিক্টোজেন বলছি বা শ্বাসরোধকারী গ্যাস বলছি। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটা? নাইট্রোজেন গ্যাস, এটা আমরা বলে আসছি। কারণ দেখেন এই যে বিয়োজন শক্তির মান অনেক বেশি, 945 কিলোজুল পার মোল, এবং এই 945 কিলোজুল পার মোল কখন তৈরি হয়? যখন বজ্রপাত হবে এবং 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমাদের তৈরি হবে, বায়ুমণ্ডলে যখন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হবে। আচ্ছা, এরপর আসেন আমাদের দেখেন ফসফরাসও কি করতে পারে? অষ্টক সম্প্রসারণ করতে পারে। আমরা কিন্তু একবারে বলে ফেলছি সিলিকন, ফসফরাস এবং সালফার তিনটাই কি করতে পারবে? অষ্টক সম্প্রসারণ কিন্তু আমাদের করতে পারবে। আচ্ছা, এরপর আসেন আমাদের অক্সাইড। নাইট্রোজেনে কতগুলো অক্সাইড আছে? 5টা অক্সাইড। নাইট্রাস অক্সাইড, এখানে একটু লিখে রাখেন, এটাকে আমরা বলি লাফিং গ্যাস। এটাকে আমরা কি বলি? লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইডকে আমরা কি বলি? লাফিং গ্যাস বলি। এরপর আসেন আমাদের, এখানে আর কোনো কিছু দরকার নাই, 16 নম্বরে আসেন। 16 নম্বরকে আমরা কি বলে আসছি? চ্যালকোজেন বলে আসছি, আকরিক উৎপাদনকারী বা চ্যালকোজেন বলে আসছি। চ্যালকোজেনটা বলে আসছি এখানে আমাদের। আর এখানে দেখেন এই যে OF2 গঠিত হলেও OF4, OF6 গঠিত হয় না, এটাও কিন্তু আমরা দেখে আসছি এখান থেকে। আর এখানে দেখেন এই যে SF4 এবং SF6 গঠনকালে সালফার পরমাণু অষ্টক সম্প্রসারণ ঘটেছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের যে স্লাইডগুলো আমি আপনাদের দেখাচ্ছিলাম, স্লাইডগুলোর মধ্যে কিন্তু আছে। তো স্লাইডের PDF গুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, স্লাইডগুলো একটু পড়বেন, তবে স্লাইড পড়ে আড়া দিবেন না, আগে বইটা পড়বেন, বইয়ের যে দাগানো লাইনগুলো আছে, যেগুলো দাগানো আছে এগুলো পড়বেন, পরবর্তীতে স্লাইডটা পড়বেন, জাস্ট রিভিশন হিসেবে, আর কিচ্ছু না। আচ্ছা, এরপর আসেন আমাদের 17 নম্বরে আসি। 17 নম্বরে আমাদের দেখেন ক্লোরিনটা হচ্ছে ফিকে হলুদ, ক্লোরিনটা সবুজা হলুদ, ব্রোমিনটা লাল বর্ণের তরল এবং আয়োডিনটা গাঢ় বেগুনি কঠিন পদার্থ। এবং দেখেন
যেহেতু কঠিন পদার্থ তার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা বেশি, তরল পদার্থ কঠিনের চেয়ে একটু কম হবে ভ্যান ডার ওয়ালস বল, আকর্ষণ বল, তাই না? আমাদের দেখেন ফ্লোরিন এবং ক্লোরিন এদের হবে সবচেয়ে কম, কারণ এই দুজন হচ্ছে কি গ্যাসীয়, দুজন কি গ্যাস। ওকে, আচ্ছা এরপরে আসেন আমাদের এই যে এখানে হাইড্রো অ্যাসিডের সক্রিয়তা, এটা একটু আমরা একটু বুঝাই দিই আপনাদের। দেখেন হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইড, সবাই কি আমাদের হাইড্রো অ্যাসিড, এগুলো আমাদের কি হাইড্রো অ্যাসিড, তাই তো? হাইড্রো অ্যাসিড। এখন এই শক্তি মাত্রাটা আমরা কিভাবে বুঝবো? দেখেন আয়োডিন এত বড়, সবচেয়ে বড়, তার সাথে আমাদের এই হাইড্রোজেনটা যুক্ত আছে। ক্রোমিনটা এতটুকু, তার সাথে হাইড্রোজেনটা যুক্ত আছে। ক্লোরিনটা আরো ছোট, তার সাথে হাইড্রোজেনটা যুক্ত আছে। ফ্লোরিনটা আরো ছোট, তার সাথে আমাদের হাইড্রোজেনটা যুক্ত আছে। এখন দেখেন এই চারটা জায়গার মধ্যে থেকে, এটা হাইড্রোজেন আয়োডাইড, এটা ব্রোমাইড, এটা ক্লোরাইড, এটা ফ্লোরাইড, এই চারটা জায়গার মধ্যে থেকে কোন জায়গা থেকে আপনি হাইড্রোজেনটাকে খুব সহজে বের করে দিতে পারেন? কোন জায়গা থেকে হাইড্রোজেনটাকে খুব সহজে বের করে দেওয়া যায়? আমাকে একটু কমেন্ট করে জানান যে এই চারটা যে আমরা ছবি আঁকাইছি, ছবিগুলো দেখতে খুবই সুন্দর না হলেও জাস্ট আমাকে একটু বলেন যে এই চারটা জায়গা থেকে কোন জায়গা থেকে আমরা খুব সহজে হাইড্রোজেনটাকে বের করে দিতে পারি? শাবাশ, মৌসুমী আক্তার বলেছেন হাইড্রোজেন আয়োডাইড থেকে। মৌসুমী আক্তার বলেছেন হাইড্রোজেন আয়োডাইড, দিশা বলেছেন হাইড্রোজেন আয়োডাইড, গুড। তাহলে দেখেন আমি আপনার একটা উদাহরণ দিই। মনে করেন আপনার কাছে 5টা বাড়ি আছে, আপনার বাংলাদেশের 5টা জায়গায় 5টা বাড়ি আছে। এখন 5টা বাড়িতে মনে করেন বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়ি। ঢাকায় যে বাড়ি আছে আপনার, ঢাকায় বাড়িতে আপনার একটা চুরি হলো, ঢাকায় বাড়িতে ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে, আপনি কি যাই ওখানে খোঁজ খবর নিতে পারবেন? সাথে সাথে কি যাইতে পারবেন? পারবেন না। তাহলে কোন বাড়িতে চুরি হলো, ডাকাতি হলো, আপনি কিন্তু খোঁজ খবর রাখতে পারবেন না। তাহলে আয়োডিনের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম হয়, এর কিন্তু শক্তি স্তর অনেকগুলা, এর সর্বশেষে কোন জায়গায় কোন হাইড্রোজেন যুক্ত আছে কি দেখার মতো এত সময় আছে? হাইড্রোজেনটা এখান থেকে টুপ করে বেরো চলে যাবে, টুপ করে পানিতে যায়, কি তৈরি করে ফেলতে পারবে? প্রোটনটা তৈরি করবে, এবং সে খুব দ্রুততার সাথে প্রোটন তৈরি করে। এই জন্য হাইড্রোজেন আয়োডাইডের শক্তিমাত্রা হয় সবচেয়ে বেশি, তারপরে হয় হাইড্রোজেন ব্রোমাইডের, তারপরে আমাদের কোনটা? হাইড্রোজেন ক্লোরাইড, লাস্টে যে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইডের শক্তিমাত্রা সবচেয়ে কম, কারণ কি দেখেন এর বাড়ি হচ্ছে খুলনা শহরে একটাই, একটা বাড়ির মধ্যে ও নিজে থাকে, তা থাকলে যে ওইখানে যে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে দেখতে পারবে না? দেখতে পারবে। তাই ও বলবে যে ভাই আমার বাড়ি চুরি করতে আসছিস কেন, তাই না? তাই বলে কি চোর ডাকাতকে সরাই দিবে, তাই তো? মানে ফ্লোরাইডের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ওরকম যে ফ্লোরাইড থেকে আমাদের হাইড্রোজেনটা বা প্রোটনটা সহজে বের হতে পারে না। বের না হতে পারলে সে অ্যাসিডিক হবে না, খুব দ্রুততার সাথে সে প্রোটনটাকে যেহেতু বের করে দিতে পারতেছে না, সেহেতু এ হবে দুর্বল অ্যাসিড। ওকে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে হাইড্রোসিডের ক্ষেত্রে সবচেয়ে বেশি শক্তিশালী কোনটা হবে? হাইড্রোজেন আয়োডাইড, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? অর্পা, প্রীতম, মাহিন, সুইটি, অঙ্কিতা, সঞ্জিতা সবাই বলেছেন, গুড। তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপর আসেন অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়া বলতে কি বোঝায়? দেখেন এখানে ক্লোরিন একই সাথে জারক এবং বিজারক উভয় রূপে যদি কাজ করে, জারক কারা? যে ইলেকট্রন ত্যাগ করে, সরি যে গ্রহণ করে, বিজারক কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে দেখেন ক্লোরিন এখানে -1 গেছে, তার মানে সে ইলেকট্রন গ্রহণ করছে। আবার দেখেন এখান থেকে সে +1 গেছে, তার মানে সে ইলেকট্রনটাকে ত্যাগ করছে। তার মানে সে জারক হিসেবেও কাজ করছে, বিজারক হিসেবেও কাজ করছে, এবং একই সাথে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে বলে এই পুরো বিক্রিয়াটাকে আমরা কি বলি? অসামঞ্জস্যতা বিক্রিয়া। ঠিক আছে, অসামঞ্জস্যতা বিক্রিয়াটা বলি আমরা। তো এই অসামঞ্জস্যতা বিক্রিয়াটা কে দেখায়? পানির সাথে ক্লোরিনের বিক্রিয়াটা অসামঞ্জস্যতা বিক্রিয়া, জাস্ট এটা একটু মাথায় রাখবেন, তাইলেই হবে। আচ্ছা, এরপর আসেন আমাদের 18 নম্বর যে গ্রুপটা আছে, 18 নম্বর গ্রুপের জেনন অধিক সক্রিয় ফ্লোরিনের সাথে উচ্চ তাপমাত্রায় নিকেল প্রবাহকের উপস্থিতিতে জেনন ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড এবং হেক্সাফ্লোরাইড তৈরি করে। জেনন ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড এবং হেক্সাফ্লোরাইড তৈরি করে। আমরা জানি যে আমাদের নিষ্ক্রিয় মৌলগুলো নরমালি কারোর সাথে যৌগ তৈরি করে না, কিন্তু জেননটা ফ্লোরিনের সাথে অধিক সক্রিয় জেননের ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড এবং হেক্সাফ্লোরাইড তৈরি করে। ওকে, আচ্ছা
এখন দেখেন নিষ্ক্রিয় গ্যাসের যে ব্যবহারগুলো আছে, ব্যবহারগুলো আমাদের উপরে দেওয়া আছে, আমরা উপর থেকে একটু পড়ে ফেলবো নিষ্ক্রিয় গ্যাসের যে ব্যবহারগুলো। দেখেন নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারগুলো এই যে এখানে দেওয়া আছে, এই জায়গাটা আমাদের খুবই ভালো করে পড়তে হয় এবং এই জায়গাটা আমাদের 100% পড়তেই হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। হিলিয়াম, প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট, এইচএসসি বলেন, মেডিকেল বলেন বা যে কোনো জায়গার জন্য বলেন, ভার্সিটি বলেন, প্রত্যেকটা জায়গার জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট যে হিলিয়ামটা সবচেয়ে হালকা হচ্ছে কি হাইড্রোজেন গ্যাস, এরপরে কি হিলিয়াম গ্যাস। এবং ডুবুরিগণ শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে 80% হিলিয়াম এবং 20% অক্সিজেন ব্যবহার করে। ঠিক আছে, তাহলে কোথায় ব্যবহৃত হয়? ডুবুরিগণ শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার করে। নিয়ন, নিয়ন কারা ব্যবহার করেন? উড়ন্ত বিমানে পাইলটগণ উজ্জ্বল লাল বর্ণের নিয়ন আলোর সংকেত ব্যবহার করেন। ওকে। আর্গন, আর্গনটা কি? বায়ুতে নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে আর্গনের পরিমাণটা সবচেয়ে বেশি, কতটুকু? 0.93%। এবং বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ রূপে আমরা কোনটা ব্যবহার করি? আর্গনটা ব্যবহার করি। ক্রিপ্টন, জেনন, ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরি করার জন্য আমরা ক্রিপ্টন জেনন মিশ্রণ ব্যবহার করি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখানে, কারণ আপনারা সবাই মেডিকেল প্রত্যাশী এবং মেডিকেলের জন্য আপনারা আগাচ্ছেন, তো তেজস্ক্রিয় রেডন যেটা, সেটা হচ্ছে কি ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। মেডিকেল রিলেটেড যে কোনো কোশ্চেনই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, দিশা বলেছেন ভাইয়া ক্যামেরাতে ডিস্টার্ব, এখন কি সমস্যা করতেছে কিনা? তাহলে দেখেন আমাদের তেজস্ক্রিয় রেডন যেটা থাকবে সেটা কি আমাদের ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে দেখেন আমরা পি ব্লক মৌলসমূহ পর্যন্ত আজকে পড়লাম, আজকে আমরা এই পর্যন্তই পড়বো। তো আপনাদের আজকে কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আপনারা গ্রুপে অবশ্যই সাবমিট করবেন, আপনারা অবশ্যই কোশ্চেন সাবমিট করবেন এবং কারো কোনো যদি কোশ্চেন যদি থাকে করতে পারেন। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমরা উত্তর দিচ্ছি। বা একটু রিভিউ করে আসেন যে আমরা যতটুকু আমরা পড়ছি এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, একটু রিভিউ করে আসেন, আমি আপনার কোশ্চেনগুলো অ্যান্সার দিচ্ছি। তার মানে এই না কিন্তু আমি বন্দুক নিয়ে দাঁড়ায় আছি আপনারা গুলি করে দিব, এরকম কিন্তু না। এটা বলছিলাম তো, আমরা একটু মজা করে করে পড়বো, মজার সাথে সাথে পড়বো। ঠিক আছে, একটু রিভিউ করে আসেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা বা কোনো টপিক আপনারা বুঝতে পারেননি, পারেননি এমন কোনো টপিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, মৌসুমী আক্তার বলেছেন কার্বনের রূপভেদ 40-এর মতো না। হ্যাঁ, কার্বনের রূপভেদ টোটাল 40টা, কিন্তু আমরা নর্মালি তিনটাই পড়বো। ঠিক আছে, কার্বনের রূপভেদ টোটাল 40টা, সর্বমোট 40টা, আমরা 3টা পড়ি, এই 3টা আমাদের জানলেই হবে। আচ্ছা, সালফারের রূপভেদ লাস্টেরটা ছিল হচ্ছে মনোক্লিনিক, মনোক্লিনিক, রোম্বিক, মনোক্লিনিক, প্লাস্টিক, আর একটা হচ্ছে আমাদের দুধ বা কলয়েড। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? বা যে কোনো টাইপের কোশ্চেন করতে পারো যে ভাইয়া পড়াশোনা কিভাবে করব, এটা এইভাবে বুঝতে পারি না, বা এইভাবে করলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, জিজ্ঞেস করতে পারো, অ্যাডভাইস নিতে পারো, আমি আসি। আর তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করতে পারো। আর তোমাদের তো গ্রুপ আছেই, তাই না? গ্রুপ তো যেহেতু তোমাদের আছে সেহেতু, আচ্ছা মৌসুমী আক্তার বলেছো না, না বলতে কি বলছো আমি বুঝি নাই। আচ্ছা যাক, তোমাদের যে কোনো সমস্যা হলে তোমাদের যেহেতু গ্রুপটা আছে, গ্রুপে তোমরা যে কোনো সমস্যা সাবমিট করতে পারো। ঠিক আছে, তো পড়া হচ্ছে আমরা যতটুকু পড়াইছি আমাদের পি ব্লক মৌলের যে শেষ পর্যন্ত যেটা আছে, পি ব্লক মৌলের যে বৈশিষ্ট্য, গ্রুপ 18 পর্যন্ত আমরা পড়া ফেলছি, এই পর্যন্ত আর কি আমাদের পড়া থাকবে। এই যে এটা কোথায় গেল সেটা,
দেখেন এই যে এই পর্যন্ত, এই যে ডি ব্লক মৌল সময় সাধারণ ধর্মাবলী আগ পর্যন্ত আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, এই পর্যন্ত পড়া থাকবে এবং এই পর্যন্ত আপনাদের এক্সাম থাকবে পরের দিন। তো এর মধ্যে যদি কোনো কোশ্চেন আপনাদের মধ্যে অ্যারাইজ করে যে এই টপিকটা ভাই আমি বুঝতে পারি না, এই কোশ্চেনটা আমি পারি নাই, আপনারা অবশ্যই এবং অবশ্যই গ্রুপে জানাবেন। ঠিক আছে, তাদের সাথে আমরা উত্তর দিয়ে দিব। আর এইখানে দেখেন এই যে আপনারা এই জায়গাটা কিন্তু স্কিপ করে যান, কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ আছে, যেগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু পড়ে আসছি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, মুনসুন শিখা কোনো বর্ণ তৈরি করে না। তারপর সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়, কেন দরকার নাই, করা হয়, এটুকু পর্যন্ত আমরা পড়বো। তারপর দেখেন এই যে এটা, এই আমাকে একটু এই যে 3.2.3 এটার উত্তর আমাকে একটু বলেন তো, যে ম্যাগনেসিয়াম ধাতুকে নাইট্রোজেন সহযোগে উত্তপ্ত করলে যে উৎপাদ উৎপন্ন হয়, তাকে যদি আমরা গরম পানিতে যোগ করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে? 3.2.3 এটার উত্তর আমাকে একটু করেন। 3.2.3 এর উত্তরটা আমাকে একটু সবাই করেন, যে এটার উত্তর কি হবে? শাবাশ, মৌসুমী আক্তার বলেছেন অ্যামোনিয়া, অর্পা বলেছেন অ্যামোনিয়া, দিশা বলেছেন অ্যামোনিয়া, গুড। তাহলে দেখেন এগুলো কিন্তু আমরা সবগুলো পড়ে আসছি। পরেরটা আমাদের কি? পরেরটা দেখেন এই যে ক্যালসিয়াম ধাতুকে কার্বন সহ উত্তপ্ত করলে যে উৎপাদ উৎপন্ন হয় তাকে পানি যোগ করলে কি ঘটে? আমাদের অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, তাই না? যেটা বলার সাথে সাথে আমাদের সুইটি খুবই মাইন্ড করেছিলেন, যেহেতু সুইটির বাবাও একজন কি ব্যবসায়ী নাকি। আচ্ছা, মাইন্ড করার মতো কোনো কিছু নাই। দেখেন প্রত্যেকটা, অ্যালুমিনিয়াম অক্সাইডটা আমাদের উভধর্মী যৌগ, ক্যালসিয়াম কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, তারপর আমাদের কি পিবিও একটা উভধর্মী অক্সাইড। জাস্ট এগুলো পড়ে রাখবেন, বাকিগুলো আমরা পরপর করে পড়বো আস্তে আস্তে, এখন আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। পরের দিন তাহলে আমাদের এই যে ডি ব্লক মৌলের আগ পর্যন্ত পড়া থাকবে, এই পর্যন্ত আগ পর্যন্ত এক্সাম হবে, পরশু দিন এক্সাম থাকবে এবং আপনারা 7টা থেকে 10টা পর্যন্ত এক্সামের টাইমটা থাকবে। আর আপনাদের মনে হয় আজকের যে এক্সামটা ছিল রক্তর যে এক্সামটা ছিল সেটা মনে হয় 11টা পর্যন্ত টাইম দেওয়া আছে। আপনারা যারা যারা এখন এক্সাম দেন নাই তারা এক্সাম দিয়ে ফেলবেন। ঠিক আছে, আর যারা যারা একটু কম পাবেন তাদের সাথে আমি হোক, দাদা হোক, অবশ্যই তাদের সাথে আমরা পার্সোনালি যোগাযোগ রাখবো এবং তাদের বাসায় নালিশ যাবে। ঠিক আছে, আর আপনাদের জন্য একটা আবেদন থাকবে যে আজকে আমি যতটুকু পড়ালাম 1 ঘন্টা শুধুমাত্র একটু বইয়ের পাতাটা একটু উল্টাবেন এবং খাতায় আমি যেগুলো যেগুলো লেখাই দিয়েছি এগুলো একটু উল্টাবেন, পরের দিন যাতে আপনার এই জিনিসটা আবার নতুন করে মনে না করা লাগে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত, আপনাদের সাথে পরের কেমিস্ট্রি ক্লাসে দেখা হবে, কেমিস্ট্রি বা ফিজিক্স ক্লাসে আপনাদের সাথে আবার নতুন করে দেখা হবে। ঠিক আছে, আপনারা সবাই থাকেন, খোদা হাফেজ।